যখন সূর্যোদয়ের প্রথম কিরণ শহরে এসে পৌঁছায়, উঁচু উঁচু দালানগুলো সগৌরবে দাঁড়িয়ে থাকে আর কলকারখানাগুলো নিয়মিতভাবে চলতে থাকে। প্রতিনিয়ত মানুষ দ্রুতগতির এবং সহজলভ্য যানবাহনের দিকে ঝুঁকে পড়ছে, উপভোগ করছে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন পণ্য। যখন ধাতব সভ্যতা উৎকর্ষতার শীর্ষে, মানব স্বাস্থ্য তখন মারাত্মক হুমকির সম্মুখীন। প্রতি বছর সারা বিশ্বে শতকরা ৬০% মানুষের মৃত্যু হয় দুরারোগ্য ব্যাধিতে। বারো মিলিয়ন মানুষ বিভিন্ন রকমের ক্যান্সারে আক্রান্ত হন। সতেরো মিলিয়ন মানুষ কার্ডিওভাস্কুলার ও সেরেব্রোভাস্কুলার রোগে মৃত্যুবরণ করে। বিপন্ন জীবন, ব্যস্ত জীবন, মানসিক চাপ, দূষিত আবহাওয়া, খিটখিটে মেজাজ এবং চলমান খাদ্য সুরক্ষা সমস্যা আমাদের স্বাস্থ্য ও জীবনকে ধীরে ধীরে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। আমরা বিভিন্ন প্রকার ঘটনাবহুল বহুব্যক্ত আধুনিক রোগগুলোতে আক্রান্ত হচ্ছি প্রতিনিয়ত, যাদের আমরা আগে কখনো মুখোমুখি হইনি। আরও যোগ হচ্ছে বিশ্রাম ঘাটতি, উদ্বিগ্নতা এবং প্রচণ্ড ক্লান্তি। আমরা যারা ইট পাথরের শহরে বসবাস করি, এসব রোগ আমাদের জীবনকে আরও চোরাবালির মধ্যে ধাবিত করছে, যেন আমরা ধারালো ফলকের উপর নাচছি নিজের অজান্তেই। তাহলে কিভাবে আমরা এই সাবহেলথের ঝুঁকি থেকে রক্ষা পাব? আধুনিক জীবনের উদ্ভূত পরিস্থিতি, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, কাজের চাপ এবং কর্মক্ষেত্রে কঠোর প্রতিযোগিতা মানব স্বাস্থ্যকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। অসুস্থতা বা রোগ হিসেবে নির্ণয় করা না গেলেও মানব স্বাস্থ্যের এই পরিস্থিতিকে আমরা সাবহেলথ বলে থাকি। দুর্ভাগ্যবশত সাবহেলথি মানুষরাই মোট জনসংখ্যার ৭৫% দখল করে আছে। রোগাক্রান্তরা ২০% এবং স্বাস্থ্যবান মানুষরা ৫%। এবং এই সাবহেলথি মানুষগুলোর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ৫,০০০-এরও বেশি সময় চর্চা হয়ে আসা ঐতিহ্যবাহী চাইনিজ ভেষজ ঔষধের সাথে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তিবিদ্যা। টিএনস স্বাস্থ্যসেবার এই নতুন দিকটিকে তুলে ধরেছে পরিষ্কারকরণ, প্রতিস্থাপনকরণ, শক্তিশালীকরণ এবং ভারসাম্য রক্ষাকরণ হিসেবে। যুক্ত করেছে স্বাস্থ্যসেবার নতুন মাত্রা, শরীরের পুষ্টি যোগানো, ত্বককে সৌন্দর্যমণ্ডিত করা এবং পরিবেশের উন্নয়ন। নতুন এই স্বাস্থ্যসেবা প্রকল্প মানুষকে সহায়তা করবে একটি সুস্থ, আরামদায়ক, সুখী জীবনযাপনের এবং দূর করবে সাবহেলথি জীবনযাপনের ঝুঁকিসমূহকে। এটি আপনাদের স্বাস্থ্যের যত্ন নেবে এবং বয়স বাড়ার সাথে সাথে আপনাকে স্বাস্থ্যবান, দীর্ঘায়ু জীবন উপভোগে সাহায্য করবে। ভালো স্বাস্থ্যের সংস্কৃতি অনেক আগে থেকেই চলমান ও এর দীর্ঘ ইতিহাস আছে। রোগ হবার পূর্বেই প্রতিরোধ করা স্বাস্থ্যসেবার এই ধারণাটি প্রতিষ্ঠিত। হাজার বছরের চিকিৎসা সাধনায় পূর্ববর্তী চিকিৎসকগণ কর্তৃক বাছাইকৃত প্রয়োজনীয় অংশগুলোকে একত্রিত করে যে তত্ত্ব তৈরি করে গেছেন, তা অধিকাংশ ক্ষেত্রেই রোগ হবার পূর্বেই প্রতিরোধকরণ এবং রোগাবস্থা খারাপ হবার আগেই প্রতিরোধকরণ নির্দেশ করে। এই কথাগুলো আধুনিক মানব জীবনকে সাবহেলথের বিরুদ্ধে আরও শক্তিশালী করে। ঐতিহ্যবাহী চাইনিজ চিকিৎসকরা বিশ্বাস করেন যে যখন কোনো রোগের উপসর্গ দেখা যায়, সেটি ইতিমধ্যেই ওই রোগের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। প্রথাগত চাইনিজ চিকিৎসা পদ্ধতিতে স্বাস্থ্য সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। রোগের পূর্বেই প্রতিকার, মানে রোগে আক্রান্ত হবার পূর্বেই রোগীর ঝুঁকিসমূহ নির্মূল করা, এই স্বাস্থ্য ধারণা যা বর্তমানে আরও উন্নয়ন ঘটিয়েছেন আধুনিক বিশেষজ্ঞগণ। সম্পূর্ণ ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি নিয়ে প্রাচ্যের মূল স্বাস্থ্য সুরক্ষা জ্ঞানকে সংযোজিত করা হয়েছে আধুনিক সর্বোৎকৃষ্ট প্রযুক্তির সাথে। টিএনস বুঝতে পেরেছে এই জ্ঞান এবং প্রযুক্তির মিলিত শক্তি স্বাস্থ্যসেবার নতুন দ্বার উন্মোচন করবে এবং এই চারটি ধারণা পরিষ্কারকরণ, প্রতিস্থাপনকরণ, শক্তিশালীকরণ এবং ভারসাম্য রক্ষাকরণ প্রয়োগের মাধ্যমে মানুষকে আরও বেশি স্বাস্থ্যবান করে তুলবে সবসময়। শরীর থেকে দূষিত পদার্থগুলো বের করে দেওয়া,
রক্তনালী পরিষ্কার করা, স্বাস্থ্যনালী খাদ্যনালীগুলোকে দূষণমুক্ত করে শরীরের স্বাভাবিক কার্যক্রমকে উন্নত করাই এর মূল দায়িত্ব। সুস্বাস্থ্যের জন্য পরিষ্কারকরণ এক্ষেত্রে প্রথম ধাপ। পরিষ্কার করার এই প্রাথমিক ধারণার উপর নির্ভর করে ব্যবহার করুন সহায়ক সম্পূরক খাদ্য, যা আপনার শারীরিক কার্যক্রম ঠিকমতো পরিচালনা করবে। শরীরের প্রতি দৃষ্টি দিন, স্বাস্থ্যের উন্নতি করুন, ত্বকে বয়সের ছাপ কমিয়ে আনুন এবং রোগ থেকে প্রতিরোধ করে তুলুন। প্রতিস্থাপনকরণের পর শরীরের ক্রিয়া প্রতিক্রিয়া বেড়ে যায়। এই সময় সহায়ক সম্পূরক খাদ্য প্রয়োজন হয়। বাড়তি খাদ্য ঘাটতি পূরণের জন্য শক্তিশালীকরণ হতে হবে বৈজ্ঞানিক, যার মাধ্যমে শরীরকে জানা এবং বিভিন্ন ঘাটতিগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়। ভারসাম্য রক্ষাকরণ মানে পরিষ্কারকরণ, প্রতিস্থাপনকরণ, শক্তিশালীকরণ, যা আমাদের পুরো শরীরের স্বাভাবিক কার্যক্রমকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আর তাই সর্বোপরি ভারসাম্য রক্ষাকরণ হলো টিএনসির ভালোবাসার সংস্কৃতির গোপনীয়তা। প্রতিটি মুহূর্তে যেখানে আপনি স্বাস্থ্যবান হন বা মধ্যাবস্থায় থাকুন, নিজের জানার পরিধিকে বাড়ান এবং সঠিকভাবে বলতে গেলে নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে বাড়িয়ে তুলুন। রোগ প্রতিরোধ করুন এবং স্বাস্থ্য সুরক্ষায় যত্ন নিন, নিজেকে স্বাস্থ্যবান রাখতে এবং জীবনমান উন্নত করতে। বর্তমানে আধুনিক মানুষের চাহিদা অনুযায়ী টিএনস তৈরি করেছে একটি স্বাস্থ্যসম্মত পদ্ধতি, যেখানে শরীরে পুষ্টি যোগানো, ত্বককে সৌন্দর্যমণ্ডিত করা এবং পরিবেশের যত্ন নেওয়াকে মূল ভিত্তি হিসেবে ধরে নেওয়া হয়েছে। যদিও স্বাস্থ্য সুরক্ষার এই 4টি ধাপ পরিষ্কারকরণ, প্রতিস্থাপনকরণ, শক্তিশালীকরণ এবং ভারসাম্য রক্ষাকরণ এর মাধ্যমে পারিপার্শ্বিক পরিবেশের সাথে শরীরের অভ্যন্তরীণ এবং বাহ্যিক ভারসাম্য নিশ্চিত করা হয়, শরীর হয়ে ওঠে সুষম ও সামঞ্জস্যপূর্ণ। টিএনসির শরীরে পুষ্টি যোগানোর পণ্যগুলো শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেওয়া, ভারসাম্য বজায় রাখা, প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করা এবং স্বাস্থ্যের উন্নতি করা। টিএনসির ত্বককে সৌন্দর্যমণ্ডিত করার পণ্যগুলো প্রাকৃতিক ভেষজ নির্যাস থেকে নেওয়া, বিভিন্ন পুষ্টি সমৃদ্ধ উপাদানের সাথে যৌগকৃত এবং স্বাস্থ্যসম্মত, যা ত্বকের বিভিন্ন সমস্যার সম্পূর্ণ সমাধান। এটি তৈরি করে যৌবনদীপ্ত ত্বক এবং সৌন্দর্যের নতুন দীপ্তি। টিএনসির পরিবেশের যত্ন নেওয়ার পণ্যগুলো মানুষকে বিভিন্ন জীবাণু, ব্যাকটেরিয়া এবং ক্ষতিকর বায়ু থেকে ঘরকে সুরক্ষিত রাখে। আধুনিক মানুষকে ফিরিয়ে দেয় একটি পরিষ্কার, নিরাপদ এবং আরামদায়ক মানসম্মত জীবনযাপনের পরিবেশ। সুখী জীবনযাপনের জন্য শুধুমাত্র সুস্থ শরীর নয়, আত্মতৃপ্তি এবং আনন্দদায়ক অনুভূতিগুলো খুব জরুরি, যা আপনার মধ্যে সবকিছুকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার প্রবণতাকে বাড়িয়ে আপনার জীবনমানকে উন্নত করবে। নতুন জীবন, নতুন স্বাস্থ্য সুরক্ষা পদ্ধতি। টিএনসির পণ্যগুলোকে বলা হয় জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল। এটা আরও প্রতিফলিত করে টিএনসির নতুন ধারণা, জ্ঞান এবং কাজের সমন্বিত প্রয়াস। টিএনসির নতুন ধারণার প্রতিফলন ঘটে পণ্য ব্যবহার থেকে শুরু হয়ে আত্মার পরিশুদ্ধি পর্যন্ত। ব্যক্তিগত স্বাস্থ্য চিন্তা থেকে পারিবারিক, সামাজিক এবং পরিবেশের প্রতি যত্ন নেওয়া পর্যন্ত। সেই সাথে আমাদের দায়বদ্ধতা এবং ভালোবাসার প্রবৃত্তি মানুষকে এগিয়ে নিয়ে যাবে একটি স্বাস্থ্যোজ্জ্বল সমাজ, সজীবী প্রকৃতির দিকে। পরিপূর্ণ করবে একটি ভারসাম্যপূর্ণ, একত্রিত এবং সমৃদ্ধশালী সমাজ। একসাথে আমরা গড়ব এবং উপভোগ করব একটি সুখী ও ভারসাম্যপূর্ণ সুন্দর জীবন। এটাই টিএনসির মূল মন্ত্র, একত্রিত করা স্বর্গীয় সুখ মানব সভ্যতার জন্য। একটি ধারণা আপনার জীবনকে বদলে দিতে পারে, এক সংস্কৃতি যা পুরো পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে। টিএনস একত্রিত করেছে স্বাস্থ্যকে ভারসাম্যের সাথে, স্বপ্নকে ছড়িয়ে দিয়েছে এবং বিলিয়ে দিয়েছে ভালোবাসার বিশালতা,
পৃথিবী জুড়ে। বৃহৎ অর্থে টিএমসের পণ্যগুলো মানুষকে দিক নির্দেশ করছে স্বাস্থ্যসেবার এক নতুন শতাব্দীর দিকে। ডিয়ান্স দিয়াংশী বাংলাদেশ কোম্পানি লিমিটেড। গুড মর্নিং টিএনসি, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে জুম লাইভ সেশনে। যে যেখান থেকে বসে আজকে আমাদের প্রোগ্রামটাতে অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার সবার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা একটু হাত দেখেন, ভয়েস শোনা যায় কিনা। তো তো যাই হোক, আমরা আজকে শুরু করে দিয়ে যাচ্ছি আমাদের আজকের ইনশাল্লাহ সাউন্ড বেড়ে যাবে, সমস্যা নেই। আমরা প্রোগ্রামে চলে যাচ্ছি। আজকে প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা আছি জুমে, যারা আছি ফেসবুকে, যারা আছি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম। তো সবাই সবার জায়গা থেকে মনোযোগী হব এবং এই প্রোগ্রামটা ফেসবুকে যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুকেও প্রোগ্রামটা শেয়ার করে দেওয়ার জন্য, বিকজ আজকের প্রোগ্রামটার আলোচনার টপিকটা একটু ভিন্ন। এই ধরনের আলোচনা একটু পূর্ব হয়নি। আজকে জুম লাইভে আজকে প্রথমেই আপনাদের জন্য করছি। আশা করি নিশ্চয়ই সবাই আমাকে শুনতে পাচ্ছেন। আশা করি সাউন্ডটা এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। শীতের উষ্ণ শুভেচ্ছা প্রত্যেকেই। প্রত্যেকের ঘরে আসলে জুমটা উপভোগ করার সুযোগ পাচ্ছেন, সেজন্য আমাদের টিএনস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের এই ধরনের আয়োজনকে আমরা সবসময় স্বাগতম জানাবো। আগামী দিনগুলোতে এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে আপনাদের জন্য। আমরা ব্যবসায়িক যেই সমৃদ্ধি, সেই সমৃদ্ধিটাকে আরো বেশি ত্বরান্বিত করার জন্য এই ধরনের প্রোগ্রামগুলো প্রতিনিয়ত আপনাদেরকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। সো জুমের যে শিডিউলটা আছে আপনারা অবশ্যই ফলো করবেন। আমাদের ফেসবুক পেজে সবসময়, উইচ্যাটে সবসময় আমাদের শিডিউলগুলো পাবলিশ করে থাকে। আপনারা সেখানে সবসময় চোখ রাখবেন যাতে আপনারা প্রোগ্রামগুলো সম্পর্কে আগে ভাগে ধারণা পেয়ে যান এবং টিমের সাথে শেয়ার করতে পারেন। তো আজকে বেসিক্যালি আমি একটা খুব একটা কি বলবো, মহামারী টাইপসের হয়ে গেছে বর্তমান সমাজে, এই ধরনের একটা রোগের কথা বলবো। ইতিমধ্যে সবাই অবগত আছেন এখন যে রোগটা আমাদেরকে গ্রাস করছে সেটার নাম হচ্ছে করোনা। সেটা নিয়ে আমরা সবাই কিন্তু অনেক বেশি চিন্তিত, কিন্তু করোনা নিয়ে চিন্তা করতে করতে আমাদের অন্যান্য রোগগুলোর যে চিন্তাটা সেটা মাথা থেকে সরে গিয়েছে। তো সেটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য আজকে আপনাদেরকে একটা বিশেষ রোগ নিয়ে আমরা কথা বলবো, যে বিশেষ রোগ অনেকগুলো রোগ আপনার শরীরে সৃষ্টি করতে পারে। তো সেই রোগটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং সেই রোগটা প্রতিরোধ করার জন্য আমরা কিভাবে টিএনসি ফুড সাপ্লিমেন্টস ব্যবহার করে কিভাবে আমরা এই রোগটাকে প্রতিরোধ করব সেইটা সম্পর্কে আজকে আমরা এখানে জানবো।
নিশ্চয়ই আপনারা অনেকেই সার্কুলার দেখেছেন, অনেকেই আমাদের চিটং অফিসিয়াল পেজ থেকে, আমাদের ঢাকা অফিসিয়াল পেজ থেকে একটা সার্কুলার হয়েছে। আজকে আমি ডায়াবেটিস নিয়ে কথা বলবো। নিশ্চয়ই অনেকে এখানে আছে যাদের ডায়াবেটিস রোগ রয়েছে, বা অনেকের পরিবার আছে যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত। ঠিক আছে, যাদের পরিবারে অনেকেই ডায়াবেটিস রোগে আক্রান্ত। তো ডায়াবেটিস রোগের খুঁটিনাটি বিষয় সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিব। আজকে ফার্স্ট এটার পার্ট 1 থাকবে, পার্ট 2 নিয়েও আমরা কথা বলবো পরবর্তীতে। যদি আপনাদের রেসপন্স, যদি আপনারা মনে করেন যে না এটার আরো 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 বেশি আলোচনা দরকার, আমি পরবর্তীতে এটা নিয়ে আরো বেশি আপডেটেড কিছু আলোচনা আপনাদের জন্য উপহার দেব। তো সবাই আমরা প্রস্তুত আছি তো নাকি? সবাই প্রস্তুত? তো চলে যাচ্ছি আমি আজকে স্লাইড শেয়ারিং এ। সবাই একটু মনোযোগী হবেন। তো আজকের ট্রেনিং এর শিরোনাম যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ডায়াবেটিস মেলাইটাস অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট উইথ টিএনস প্রোডাক্টস। ঠিক আছে, অর্থাৎ ডায়াবেটিস বা বহুমূত্র একটা রোগ আছে, সেই রোগটার কথাই এখানে আমি শিরোনামে দিয়েছি, এবং এটা কিভাবে আপনি টিএনস ফুড প্রোডাক্টস এর মাধ্যমে আপনি ব্যবস্থাপনা করবেন, কিভাবে এটাকে নিয়ন্ত্রণে রাখবেন, বা এই ডায়াবেটিসের ভয়াবহ যে ঝুঁকিটা আছে সেই ঝুঁকিটা আপনি কিভাবে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। ঠিক আছে, সেই ধরনের কিছু আলোচনা আজকে এখানে থাকবে, এবং আলোচনায় থাকছে আমি মইনুল হাসান চৌধুরী, চট্টগ্রাম ব্রাঞ্চে আমি নিযুক্ত আছি দীর্ঘ 7 বছরের বেশি সময় ধরে ট্রেনিং ডিপার্টমেন্টে, ট্রেনিং এবং এডুকেশন ডিপার্টমেন্টে ট্রেনিং ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছি, প্রোডাক্ট ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করছি। পেশাগত দিক থেকে আমি একজন ফার্মাসিস্ট, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে 2015 সালে রেজিস্ট্রেশন পাই। দেশের স্বনামধন্য 2টা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অফ ফার্মেসি এবং মাস্টার্স অফ ফার্মেসি ডিগ্রি করার সৌভাগ্য আমার হয়। 2017 সালে টিএনসি থেকে সেরা স্টাফ এবং সেরা ট্রেনার হওয়া হিসেবে নির্বাচিত হয়। টিএনসির ব্যানারে দুইবার বিদেশ যাওয়ার সুযোগ হয় স্টাফ হিসেবে, 2টা ইন্টারন্যাশনাল ইভেন্টকে কোঅর্ডিনেট করার জন্য। প্রথম যে দেশটা ছিল সেটা 2017 সালে ইন্ডিয়াতে, এবং পরবর্তী যে দেশটা ছিল সেটা হচ্ছে দুবাইতে 2019 সালে, গত 2019 সালের অক্টোবর মাসে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন টিএনস এর যে ক্যারিয়ারটা অনেক বেশি সমৃদ্ধ আমার ক্ষেত্রে। তো আজকে মূল টপিকসটা হবে ডায়াবেটিস মেলাইটাস নিয়ে। তো ডায়াবেটিসটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এখানে কি কেউ আছেন যাদের ডায়াবেটিস রয়েছে? একটু কমেন্টে জানাবেন যে আমার ডায়াবেটিস আছে, তাহলে এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যাদের ডায়াবেটিস নেই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিকজ উই হ্যাভ মেনি পিপল, আমাদের অনেক মানুষ আছে যাদের ডায়াবেটিস নাও থাকতে পারে, কিন্তু তাদের আত্মীয় স্বজনদের হয়তো ডায়াবেটিস থাকতে পারে। তো তাদেরকে কাউন্সেলিং করার জন্য আপনার এই ট্রেনিংটা অনেক বেশি কাজে লাগবে। তো এখানে যে ডায়াবেটিসের সংজ্ঞাটা দেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে ডায়াবেটিস ইজ এ হেটেরোজেনিয়াস গ্রুপ অফ সিনড্রোমস অল ক্যারেক্টারাইজড বাই অ্যান এলিভেশন অফ ব্লাড গ্লুকোজ কজড বাই অ্যান অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন। ঠিক আছে, যখন শরীরে আপনার ইনসুলিনের যে সিক্রেশন বা ক্ষরণ সেটা যখন কমে যাবে, এবং কমে যাওয়ার কারণে আপনার রক্তস্রোতে বা আপনার রক্তনালীতে যখন আপনার চিনির মাত্রা যখন অস্বাভাবিকভাবে বেড়ে যাবে, তখন আপনার শরীরে যে মারাত্মক যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, এই প্রতিক্রিয়া বা এই অবস্থাকে বলা হচ্ছে ডায়াবেটিস রোগ বা বহুমূত্র রোগ, যেটাকে মার্ডার অফ ডিজিজেস বলা হয়। আপনারা আবারও বলছি, ইনসুলিন নামক একটা হরমোন আছে। ঠিক আছে, ইনসুলিন নামক একটা হরমোন আছে। এই হরমোনের সিক্রেশনটা যখন কমে যায়, তখন আপনার রক্তে চিনির মাত্রা বেড়ে গিয়ে যে একটা অস্বাভাবিক অবস্থা তৈরি হয়, সেই অস্বাভাবিক অবস্থা বা বিভিন্ন ধরনের যে প্রতিক্রিয়া তৈরি হয়, সেই প্রতিক্রিয়াকেই বলা হচ্ছে আপনার ডায়াবেটিস বা বহুমূত্র রোগ। ঠিক আছে, এবং এই ডায়াবেটিসের যে বর্তমান যে প্রেক্ষাপট সেটা আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স আকারে দেখাচ্ছে, একটা পরিসংখ্যান আকারে দেখাচ্ছে। আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে পৃথিবীতে প্রায় 347 মিলিয়ন মানুষ ইতিমধ্যে ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে গেছে। 347 মিলিয়ন। আপনারা চিন্তা করে দেখেন কি পরিমাণ মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছে। এবং 2004 সালের দিকে প্রায় 3.4 মিলিয়ন মানুষ, 3.4 মিলিয়ন মানুষ শুধুমাত্র এই হাই ফাস্টিং ব্লাড সুগারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল 2004 সালে। আবারও একটু আপনারা স্ট্যাটিস্টিক্স গুলো একটু ভালো করে দেখুন। আমি ডায়াবেটিসের একটা চিত্র পুরো বিশ্ব জুড়ে যে একটা রিয়েল যে চিত্রটা আছে সেটা আপনাদের জন্য তুলে ধরছি।
তাহলে দ্বিতীয় যে কথাটা এখানে উল্লেখ করা হয়েছে ২০০৪ সালে প্রায় 3.54 মিলিয়ন মানুষ আপনার হাই ফাস্টিং ব্লাড সুগারে মারা গিয়েছে, এবং এই ৮০% মানুষ, প্রায় ৮০%-এরও বেশি মানুষ ডায়াবেটিস রোগে মারা যাচ্ছে অনুন্নত দেশগুলোতে, অর্থাৎ যেই দেশগুলোতে আপনার ইনকাম লেভেলটা অনেক বেশি কম, ঠিক আছে, দুর্বল, বা এক কথায় বলতে পারেন উন্নয়নশীল দেশগুলোতে সাধারণত আপনার ডায়াবেটিস রোগে মৃত্যুর হারটা অনেক বেশি, সেটা প্রায় ৮০%-এরও বেশি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ সংস্থা আছে, যে সংস্থার নাম হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা আপনার জরিপ করে দেখেছে যে ২০৩০ সালের দিকে এসে ডায়াবেটিস হবে মৃত্যুর কারণ হিসেবে ৭ম কারণ। ঠিক আছে, অনেকগুলো মৃত্যুর কারণ থাকতে পারে, ক্যান্সার থাকতে পারে, স্ট্রোক থাকতে পারে। বলা হচ্ছে ২০৩০ সালে এসে ডায়াবেটিস রোগটা হবে মৃত্যুর কারণ হিসেবে ৭ম নাম্বার কারণ। তাহলে বুঝতেই পাচ্ছেন ডায়াবেটিসের যে চিত্রটা সেটা কত বেশি আপনার ভয়াবহ। এবার আরেকটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে একটু গ্রাফের মাধ্যমে দেখাচ্ছি। নিশ্চয়ই আপনারা অনেকেই ক্রিকেট খেলা দেখেন, ঠিক আছে? ক্রিকেট খেলা যখন দেখেন তখন ৪ ছক্কা যখন মারে কোনো সময় দেখবেন যে গ্রাফটা এরকম, রান কম হলে গ্রাফ কমে যায়, আবার রান বেশি হলে একদম উপরের দিকে চলে যায়। আপনারা যদি ডান পাশের ছবিটা যদি একটু খেয়াল করেন, আমি মাউসের পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, এখানে ১৯৮৫ সাল দেখানো হচ্ছে। ১৯৮৫ সালের দিকে আপনার ডায়াবেটিসের যে সংখ্যাটা সেটা অনেক বেশি কম ছিল, কিন্তু সেটা আস্তে আস্তে আপনার বেড়ে গিয়েছে। আপনারা যদি দেখেন যে ২০০০ সালের দিকে এসে ডায়াবেটিসের সংখ্যাটা ক্রমাগত বাড়তে শুরু করেছে। ২০০৯ সালে এসে এটা আরো বেড়ে গিয়েছে, এবং ২০২৫ সালে, ঠিক আছে, এটা একদম সর্বোচ্চ চূড়ায় চলে যাবে। তাহলে আপনারা যদি এই স্ট্যাটিস্টিক্সটাকে যদি আপনি কল্পনা করেন এবং আপনি যদি ভেবে দেখেন যে সামনের সময়গুলো আমাদের জন্য কতটা খারাপ সময় অপেক্ষা করছে, তখন দেখা যাবে যে আপনার ঘরে ঘরে ২ থেকে ৩ জন করে আপনার ডায়াবেটিস রোগী থাকবে, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছেন এই ডায়াবেটিস রোগটা আপনার মহামারী আকারে বেড়ে যাচ্ছে। এবং এখানে বাম পাশে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা গোলাকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা অংশ, এখানে একটা, দুইটা, তিনটা, 4টা অংশ এখানে দেওয়া আছে। 4টা অংশের মধ্যে এই যে বাম পাশে বড় যে অংশটা দেখতে পাচ্ছেন, এই মানুষগুলো এখনো ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়নি। লাল চিহ্নিত যে অংশটা দেখতে পাচ্ছেন, প্রায় ১৯ মিলিয়ন মানুষ ইতিমধ্যে ডায়াবেটিস রোগে ধরা পড়েছে, অর্থাৎ ডায়াগনোস করা হয়েছে। তারপর সবুজ চিহ্নিত যেই ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে এই মানুষগুলো এখনো ডায়াবেটিস রোগ আছে কিনা জানে না, অর্থাৎ তাদের ডায়াবেটিস রোগ হয়েছে কিনা তারা জানে না, তাদের এটা এখনো পরীক্ষা করা হয়নি। আর এই যে আরেকটা বড় অংশ দেখতে পাচ্ছেন, এই মানুষগুলো ডায়াবেটিসের ঝুঁকিতে আছে, অর্থাৎ বিশাল একটা ঝুঁকিতে তারা আছে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে ডায়াবেটিসের যে ভয়াবহতা সেটা কত বেশি। তাহলে আমি আবারও আপনাদের জন্য একটু রিভিউ করছি। এই যে বড় অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, বড় ঘরটা, এই মানুষগুলো এখনো ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়নি। এর পাশে যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মানুষগুলো ডায়াবেটিসের ঝুঁকিতে আছে। আর এই যে ছোট একটা অংশ দেখতে পাচ্ছেন ৭ মিলিয়ন, এই মানুষগুলো এখনো ডায়াবেটিস রোগে আক্রান্ত কিনা তারা জানে না বা তাদের পরীক্ষা করা হয়নি। আর এই যে লাল চিহ্নিত যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মানুষগুলো ইতিমধ্যে ডায়াবেটিস রোগ তারা পরীক্ষা করে ধরা পড়েছে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে ডায়াবেটিস সম্পর্কে এই যে চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি, ডায়াবেটিস সম্পর্কে এখনো মানুষের অনেক অজ্ঞতা রয়ে গেছে। এখনো আপনি অনেক মানুষ আপনাদের মধ্যে আজকে যারা এখানে অংশগ্রহণ করছেন, আমি একদম বুকে হাত দিয়ে বলতে পারি যে অনেকে এখনো জানেন না যে আপনাদের ডায়াবেটিস রোগ হয়েছে কি না, ঠিক আছে, বা আপনার শরীরে ডায়াবেটিস রোগটা আসলে আপনাকে খেয়ে ফেলতেছে কিনা সেটা এখনো কিন্তু আপনারা জানেন না। তো এখানে একটা ছবি আপনাদের জন্য শেয়ার করছি, আসলে ডায়াবেটিস রোগটা কেন হয়। ঠিক আছে, 3টা কারণে ডায়াবেটিস হয়। প্রথম যে 2টা কারণ আমি ওখানে দিয়েছি, এই 2টা কারণ একদম খুবই গুরুত্বপূর্ণ কারণ, এটা আমাদের আসলে মাথায় নেওয়া উচিত। সেটা হচ্ছে আপনার শরীরে যখন ওজন বেড়ে যায়, যখন আপনাদের ওজন এই ধরনের হয়ে যায়, আপনার পেট যদি মোটা হয়ে যায়, ঠিক আছে, আপনার শরীরে যদি আপনার মেদবহুল শরীর হয়ে যায়, তাহলে এটা আপনার শরীরে খুব দ্রুত ডায়াবেটিস আনার ক্ষেত্রে সহযোগিতা করবে। আপনার লাইফস্টাইলটা যদি এই যে ডান পাশের যে তরুণ কিশোরের ছবি দেখতে পাচ্ছেন, এই ধরনের অভ্যাস যদি আপনার থেকে থাকে, অর্থাৎ লাইফস্টাইলটা অনেক আলসেমি লাইফস্টাইল, অর্থাৎ আপনার হাঁটা চলা হয় না, সবসময় আপনি
বসে থাকেন, ফ্যাট জাতীয় খাবার খান, ঠিক আছে, এবং অভ্যস্ত হচ্ছে কি একদম শুয়ে বসে দিন যাপন করা, কোনো ধরনের এক্সারসাইজ নেই, কোনো ধরনের কর্মযোগ্য নেই, ঠিক আছে, এই সমস্ত মানুষগুলো কিন্তু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি। তৃতীয় যে কারণটা, সেই কারণটাকে আমরা কোনোভাবে আসলে অ্যাভয়েড করতে পারি না। এটা যদি আপনার থেকে থাকে এটা হবেই মাস্ট, সেটা হচ্ছে জেনেটিক্যাল ফ্যাক্টর। অর্থাৎ মনে করেন আপনার বাবা মার ছিল বা আপনার ফোর ফাদারের ছিল, আপনার দাদা বা পূর্ববর্তী যারা লোক ছিল আপনার, ঠিক আছে, ওই উত্তরাধিকার সূত্র কিন্তু আপনি একটা ডায়াবেটিস রোগ পেতে পারেন। এটা কিন্তু অ্যাভয়েড করার কিচ্ছু নাই, ঠিক আছে, এটা আপনার হবেই যদি আপনার পূর্ববর্তী কারো থেকে থাকে এবং আপনার জেনেটিক, সেই জন্য এটাকে বলছে জেনেটিক্যাল ফ্যাক্টর। এই তিনটা কারণেই মূলত আপনার ডায়াবেটিস রোগ হয়ে থাকে। এখন আমি আপনাদেরকে ধারণা দিব ডায়াবেটিস অ্যাকচুয়ালি কয় ধরনের হয়। বেসিক্যালি ডায়াবেটিস দুই ধরনের, তবে তিন ধরনের ডায়াবেটিস আমরা দেখতে পাই। মেজর হচ্ছে দুই ধরনের, ঠিক আছে। প্রথম যে ডায়াবেটিসটা সেটা হচ্ছে টাইপ 1, আর দ্বিতীয় যে ডায়াবেটিসটা সেটা হচ্ছে আপনার টাইপ 2। এই দুই ধরনের ডায়াবেটিস সাধারণত আমরা দেখতে পাই আমাদের আশেপাশে। টাইপ 1 ডায়াবেটিস রোগী কারা, সেটা হচ্ছে একদম ইয়াং বয়সে যদি হয়, 30-এর কমে যদি আপনার হয়, ঠিক আছে, তাহলে এই মানে আপনার বয়স মনে করেন 2 বছর 3 বছরের শিশুরও টাইপ 1 ডায়াবেটিস হতে পারে। আপনার যদি মনে করেন 10 বছর হলো, এটাও টাইপ 1। আপনার মনে করেন 20 বছরও হলো, এখানে অনেকে ইয়াং ভাইরা আছে। আজকে জুমে অনেকে ইয়াং ভাইরা যুক্ত হয়েছেন, বা ফেসবুকে যারা যুক্ত হয়েছেন, যারা 30-এর নিচে আছেন, তাদের যদি কোনো কারণে ডায়াবেটিস ধরা পড়ে, তাহলে সেই ডায়াবেটিস রোগীদেরকে বলবো যে টাইপ 1 ডায়াবেটিস। এটা সচরাচর কম দেখা যায়, এটা শুধুমাত্র 15% মানুষদের ক্ষেত্রে এই ধরনের দেখা যায়, এবং এটাকে অন্য ভাষায় বলা হচ্ছে IDDM, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। অর্থাৎ এই সমস্ত ব্যক্তিদের অবশ্যই ইনসুলিন গ্রহণ করতে হবে, কোনো বিকল্প নাই। আর ডান পাশের যে সমস্ত ব্যক্তিদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, দেখলেই বুঝতে পাচ্ছেন যে এরা একটু বয়স্ক হয়েছে। অর্থাৎ 35 বছরের উপরে গিয়ে যদি আপনার ডায়াবেটিস ধরা পড়ে, বা 30-এর উপরে গিয়ে যদি আপনার ডায়াবেটিস ধরা পড়ে, এদেরকে বলা হচ্ছে আপনার টাইপ 2 ডায়াবেটিস, NIDDM-ও বলা হচ্ছে। অন্য ভাষায় বলা হচ্ছে NIDDM বা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। তাহলে দুই ধরনের ডায়াবেটিস নিয়ে আমরা কথা বললাম, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2। টাইপ 2 তে ইয়াংরা, আর সরি টাইপ 1 এ ইয়াংরা, আর টাইপ 2 টা হচ্ছে একটু ওল্ডার, যারা এল্ডার এজ যারা, তারা, ঠিক আছে। এবং টাইপ 2 তে আপনারা যদি পার্সেন্টেজটা দেখেন, প্রায় 95%, অর্থাৎ বেশিরভাগ মানুষই কিন্তু টাইপ 2 ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়। টাইপ 1টা খুব কমই হয়। তবে হ্যাঁ, টাইপ 1 ডায়াবেটিস রোগীও কিন্তু আমাদের আশেপাশে আছে, আমি এরকম অনেক দেখেছি। আমি যখন ট্রেনিংটা অফলাইনে করিয়েছি, বিভিন্ন অঞ্চলে করিয়েছি, ওখানে যখন আমি একটু জিজ্ঞেস করতাম যে এখানে 30-এর নিচে কেউ আছে যাদের ডায়াবেটিস হয়েছে, ওখানে অনেকে হাত তুলতো যে হ্যাঁ আমার আছে। সো it's very common nowadays because of the food habit or other issues, ঠিক আছে। সো এইবার আপনাদেরকে আমি আপনি ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছেন কিনা সেটা জানার জন্য কিছু লক্ষণ আপনাদের সাথে আমি একটু পরিচয় করিয়ে দেব। এই লক্ষণগুলো যদি আপনার দেখা দেয়, তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন যে আপনি আসলে ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছেন। লক্ষণগুলো কি আপনারা একটু ভালো করে খেয়াল করুন। আপনার ঘন ঘন পানির পিপাসা লাগবে। আপনি যদি ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়েন, তাহলে আপনার ঘন ঘন পিপাসা লাগবে। আপনার ঢোক গিলতে কষ্ট হবে। একটু ঢোক গিলে দেখুন আপনারা, মানে ঢোক গিলা আর কি, কোনো কিছু গিলা, ঢোক গিলা, এটা কষ্ট হবে আপনার। তারপর আপনার ঘন ঘন প্রস্রাব হবে, এবং এই ক্ষেত্রে আপনার দেখা যাবে যে আপনার শেষের দিকে, অর্থাৎ রাত্রের শেষের দিকে, 4টা, 3টা, 4টা, 5টার দিকে আপনাকে ঘুম ভেঙে প্রস্রাবে যেতে হচ্ছে। ইজ দেয়ার এনিওয়ান, আপনাদের মধ্যে কেউ কি আছেন যাদের ঘুম ভেঙে প্রস্রাবে যেতে হয়? তাহলে আপনারা কেয়ারফুল হয়ে যান। দিস ইজ দ্য সিমটম দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি হ্যাভিং ডায়াবেটিস ইন ইউর বডি। সো আপনার যদি এই ধরনের প্রবণতা শুরু হয় যে আপনার ঘুম ভেঙে প্রস্রাবে যেতে হচ্ছে সকালের দিকে, আমরা সাধারণত সুস্থ মানুষ যারা আছি, সুস্থ মানুষদের দেখা যায় যে আপনার যখন ঘুমটা শেষ হয়, দেন আপনারা ঘুম থেকে উঠেই প্রস্রাবে যান। বাট আবারও আপনাদেরকে বলছি, যারা ডায়াবেটিস রোগীর ঝুঁকিতে আছেন, বা যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে সবসময় যে জিনিসটা হয় সেটা হচ্ছে তারা ঘুম ভেঙে
প্রস্রাবে করতে হয়। তারপর 4 নম্বর যে পয়েন্টটা এখানে তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে ব্লাড ভিশন। আপনার দৃষ্টিশক্তি আস্তে আস্তে ঝাপসা হয়ে যাবে, ঠিক আছে, কম দেখতে পাবেন। তারপর 5 নম্বর পয়েন্টটা হচ্ছে আপনার ওজন হ্রাস পাবে, অর্থাৎ ওজন আস্তে আস্তে কমে যাবে। দেখবেন যে আপনার হাত পা চিমিয়ে যাচ্ছে, হ্যাঁ, আপনার আগের মাসল অনেক বেশি ছিল, ঠিক আছে, আপনার দেখতে দেখতে অনেক নাদুস নুদুস লাগতো, মোটা সোটা লাগতো, বাট এখন মানে এসে দেখছেন যে আপনার স্লিম টাইপের হয়ে যাচ্ছেন, মানে আসলে অনেক খাচ্ছেন, দেখছেন যে আপনার ওজন বাড়ছে না, কি ব্যাপার কি ব্যাপার। অনেকে আপনার আত্মীয় স্বজনরাও বলছে কি ব্যাপার, তোকে কিছুদিন মানে গত বছর তোকে দেখলাম অনেক মোটা সোটা, এখন দেখতেছি তুই অনেক স্লিম হয়ে গেছস। যদি আপনি স্লিমিং ডায়েটিং করেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু দেখতেছেন যে আপনি অনেক খাবার খাচ্ছেন কিন্তু তারপরও মোটা হচ্ছেন না। এটা কারণটা কি? সেটার কারণ হচ্ছে আপনার ওজন হ্রাস করার মেইন কারণ হচ্ছে আপনার শরীরে ডায়াবেটিস হয়ে গেছে। ডায়াবেটিস হলেই কিন্তু আপনার ওজনটা খুব দ্রুত কমে যাবে, ঠিক আছে। ওজন কমে যাওয়ার কারণ হচ্ছে আপনার ডায়াবেটিস হলে আপনার যে মাংসপেশিগুলো আছে সেগুলো আস্তে আস্তে ভেঙে যায়, সেখানে যেই সেগুলো আপনার শরীর ইউজ করে ফেলে। আপনি যখন উপোস থাকেন তখন দেখা যায় যে ওই যে আপনার মাসলগুলো ব্রেকডাউন হয়, আর মাসলগুলো ব্রেকডাউন হলে আপনার মাসল কমে যায়। সেই জন্য দেখবেন যে একজন ডায়াবেটিস রোগী খুব পাতলা হয়ে যায়, এটার মূল কারণ। তাহলে আপনারা এগুলো একটু ভালো করে খেয়াল করুন। এরপরে যেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে স্মেল অফ এসিটন, অর্থাৎ ডায়াবেটিস রোগী যারা থাকে তাদের মুখ দিয়ে এক ধরনের বাজে দুর্গন্ধ আসে। কিছুক্ষণ পরপরই দেখবেন যে আপনি যখন তাদের সাথে কথা বলতে যাবেন কথা বলতে পারবেন না, কারণ তাদের মুখ থেকে একটা ভয়াবহ গন্ধ আসে, যে গন্ধটা অনেকেই সহ্য করতে পারে না। এটা আসলে কি? এটা ডায়াবেটিস রোগীদের শরীরে সবসময় একটা রাসায়নিক উপাদান তৈরি হয় যেটার নাম হচ্ছে কিটোন বডিস, এই কিটোন বডিসের গন্ধটা অনেকটা আপনার অ্যাসিটোনের মতো। অ্যাসিটোন হচ্ছে একটা রাসায়নিক উপাদান যেটা আপনি ল্যাবরেটরিতে দেখতে পাবেন। অ্যাসিটোনের গন্ধ যেরকম ঠিক আপনার মুখ দিয়েও একই ধরনের দুর্গন্ধ বের হবে। এটার কারণটাই হচ্ছে আপনি ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছে। তাহলে এগুলো একটু আপনারা ভালো করে খেয়াল করুন, ঠিক আছে, দিস ভেরি ইম্পর্টেন্ট। তারপর এবার আপনাদেরকে একটু এই ছবিটা একটু মনোযোগ দিয়ে দেখেন, একটা মানুষের ডায়াবেটিস রোগ কিভাবে হয়, ঠিক আছে, মেকানিজমটা কি, আপনি ডায়াবেটিস রোগে কিভাবে আক্রান্ত হচ্ছেন সেটার মূল বিষয়টা আমি এখানে আপনাদেরকে একটু ক্লিয়ার করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টোমাক, তারপর এখানে একটা অর্গান দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের বাংলা হচ্ছে আপনার অগ্ন্যাশয়। এই অগ্ন্যাশয়ের কাজ কি? আমরা সুস্থ স্বাভাবিক মানুষ যারা আছি, মনে করেন আজকে জুমে যারা যুক্ত হয়েছে আমার সাথে 17 থেকে 18 জন পার্টিসিপেন্টস আজকে যুক্ত হয়েছেন, সবাই সুস্থ। তো সুস্থ মানুষ যখন আপনার চিনি খায় বা মিষ্টি খায় তখন তাদের কি হয়, এই প্যানক্রিয়াস নামক যে গ্ল্যান্ডটা আছে এখান থেকে আপনার ইনসুলিনটা খুব দ্রুত বের হয়ে যায়। কেন বের হবে? কারণ আপনার রক্তে যখন চিনি বেড়ে যায় তখন এখান থেকে আপনার এই যে প্যানক্রিয়াস থেকে ইনসুলিনটা বের হয়ে এই চিনিটাকে ব্যালেন্স করার জন্য সে এখানে ইনসুলিন পাঠিয়ে দেয়, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন পাঠিয়ে দেয়। ইনসুলিন যখন পাঠিয়ে দেয় সেই ইনসুলিনটা কি করে, এখানে রক্তে যে চিনিগুলো আছে সেই চিনিগুলোকে কোষের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করাতে শুরু করে। আর কোষের মধ্যে যখন চিনিগুলো চলে যায় তখন রক্তে চিনির একটা ব্যালেন্স চলে আসে, অর্থাৎ একটা ভারসাম্য অবস্থা চলে আসে। তার মানে সুস্থ মানুষের কি হচ্ছে না, চিনিটা বেড়ে যাচ্ছে না রক্তে। এখন ডায়াবেটিস রোগীদের কি হয় সেটা দেখেন আপনারা। আপনি যখন ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে গেছেন তখন এখানে এই যে এই প্যানক্রিয়াসটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, আর দুর্বল হয়ে গেলে সে যেই পরিমাণ এখানে চিনি তৈরি হয়েছে রক্তে, সেই চিনিটাকে হজম করার জন্য এখান থেকে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন পাঠাতে পারে না। আর পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন যখন পাঠাতে পারে না তখন এই পর্যাপ্ত পরিমাণে ইনসুলিনে না পাঠানোর জন্য এই চিনিগুলো আপনার কোষের মধ্যে ঢুকতে পারে না। আর কোষের মধ্যে ঢুকতে না পারলে চিনিগুলো এখানে আস্তে আস্তে বাড়তে শুরু করে, আর বাড়তে শুরু করলে তখনই আপনার চিনিগুলোর রক্তে চিনির পরিমাণটা আস্তে আস্তে বেড়ে যায়। এবং সেই জন্য আপনি দেখবেন যে একজন ডায়াবেটিস রোগীর চিনির মাত্রাটা অস্বাভাবিক থাকে। এটার মূল কারণটাই হচ্ছে এটা, কারণ তার প্যানক্রিয়াস যে গ্ল্যান্ডটা আছে সেটা ইনসেনসিটিভ হয়ে যায়, অসংবেদনশীল হয়ে যায়, এবং যার কারণে তার চিনির মাত্রাটা সবসময় রক্তস্রোতে বেড়েই চলে এবং বেড়েই চলে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বুঝতেই পারছেন কিভাবে আমাদের শরীরে ডায়াবেটিস। তাই এখন আমি আপনাদেরকে একটু ধারণা দিব আসলে চিনির স্বাভাবিক মাত্রাটা কি রকম।
এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ট্রেনিং এর প্রত্যেকটা স্লাইডই কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন আপনারাই লাভবান হবেন এবং আপনারা খুব সুন্দরভাবে আপনাদের যারা অ্যাসোসিয়েট আছে তাদের সাথে আপনারা কাউন্সিলিং করতে পারবেন এবং আপনারা চাইলে এই ট্রেনিংটা শেয়ার করে রাখতে পারবেন, অনেকেরই দেখার সুযোগ পাবে। তো এবার আপনাদেরকে ধারণা দিব ডায়াবেটিসের নরমাল রেঞ্জটা কত। মনে করেন আপনার অফিসে একজন ডায়াবেটিস রোগী আসছে, এখন আপনি কিভাবে বুঝবেন তিনি আসলে ডায়াবেটিস কিনা? তার সাথে আপনি কাউন্সিলিং করবেন। কাউন্সিলিং দেওয়ার জন্য আপনি এই সমস্ত বিষয়গুলো তার সাথে আলোচনা করবেন। আচ্ছা ঠিক আছে, আপনার তো ডায়াবেটিস, আচ্ছা দেখি তো আপনার আপনি কি সুগার পরিমাপ করেছেন? উনি বলবে হ্যাঁ আমি পরিমাপ করেছি, আমি সুগারটা পরীক্ষা করেছি। তো পরীক্ষা করে কত পেয়েছেন? উনি যদি বলে যে হ্যাঁ আমার সুগারটা ধরা পড়েছে 10, তাহলে এখানে আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে 10 কোনো ফ্যাক্টর দেখতে পাচ্ছেন না? 10 দেখতে পাচ্ছেন না। তাহলে 10 মানে কি? অর্থাৎ তার চিনির মাত্রাটা একটু স্বাভাবিকভাবে বেশিই মনে হচ্ছে। তাহলে স্বাভাবিক মাত্রাটা কত সেটা আমি আপনাদের জন্য একটু স্ক্রিনে শেয়ার করছি। ডায়াবেটিসের স্বাভাবিক মাত্রা হচ্ছে আপনি যখন ফাস্টিং এ থাকবেন তখন আপনার চিনির মাত্রাটা থাকতে হবে 5.6 থেকে 6.9, আর ভরা পেটে থাকতে হবে 8-এর কম। তাহলে ফাস্টিং কাকে বলে আর ডায়েটিং কাকে বলে? এখানে আমরা দুইটা কথা এখানে ইউজ করেছি, দুটো শব্দ এখানে ইউজ করেছি, একটা হচ্ছে ফাস্টিং, একটা হচ্ছে ডায়েটিং। ফাস্টিং তাকেই বলা হচ্ছে যদি আপনি 8 থেকে 10 ঘন্টা খালি পেটে থাকেন, সেটাকেই বলা হয় ফাস্টিং। আর ডায়েটিং কাকেই বলা হচ্ছে যদি খাবারের 2 ঘন্টা পরে আপনি আপনার সুগারের রিডিংটা নেন। তাহলে আবার একটু খেয়াল করুন ফাস্টিং কাকে বলে। ফাস্টিং হচ্ছে খালি পেট 8 থেকে 10 ঘন্টা, আর ডায়েটিং হচ্ছে ভরা পেট খাবার 2 ঘন্টা পরে। সেই জন্য যারা ডায়াবেটিস রোগে নতুন পরীক্ষা করতে যান তখন বলে যে আপনি সকালে খালি পেটে আসেন। খালি পেটে মানে এমন না যে আপনি 1 ঘন্টা আগে খেয়ে গেলেন, এরকম না। আপনার পুরো রাত উপোস থাকতে হবে, অ্যাটলিস্ট 8 থেকে 10 ঘন্টা উপোস থাকতে হবে। এবং আপনি খালি পেটে গিয়ে যখন দেখবেন যে আপনার সুগার 5.6 থেকে 6.9 এর মধ্যে আছে, তাহলে আপনি নিশ্চিত যে আপনার ডায়াবেটিস রোগ হয়নি। আর আপনার ভরা পেটে যদি 8-এর কমে আসে, অর্থাৎ খাবার 2 ঘন্টা পরে যদি 8-এর কমে আসে, তাহলে আপনি নিশ্চিত আপনার ডায়াবেটিস রোগ হয়নি। পরীক্ষাটা কিভাবে করা হয়? নতুন যে ব্যক্তি আছে সেই ব্যক্তিদের পরীক্ষাটা করা হয় জিটিটির মাধ্যমে। এই পরীক্ষাটার নাম হচ্ছে জিটিটি, ঠিক আছে? মনে করেন আপনারা যারা আছেন এখনো ডায়াবেটিস পরীক্ষা করাননি, তাহলে আপনি যদি ল্যাবরেটরিতে যান বা ডায়াগনস্টিক সেন্টারে যান, আপনাকে যে পরীক্ষাটা করানো হবে সেটা হচ্ছে জিটিটি, গ্লুকোজ টলারেন্স টেস্ট। অর্থাৎ গ্লুকোজটা আপনার শরীরে টলারেট করতে পারছেন কিনা, ঠিক আছে? তাহলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম নরমাল রেঞ্জ অফ ডায়াবেটিস। এবার আপনাদেরকে দেখাবো ডায়াবেটিস হয়ে গেলে আপনার যেটা দুই ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে। প্রথম যে ভয়াবহ অবস্থা সেটাকে বলা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। কথাটা একটু আবার মনোযোগ দিয়ে দেখেন। প্রথম যে ভয়াবহ অবস্থা সেটার নাম হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। এই হাইপোগ্লাইসেমিয়াটা কি? হাইপো শব্দের অর্থ হচ্ছে কমে যাওয়া, আর গ্লাইসেমিয়া হচ্ছে আপনার চিনির মাত্রা, গ্লাইসেমিক ইন্ডেক্স যেটাকে বলা হচ্ছে। অর্থাৎ আপনার রক্তে চিনির মাত্রা যদি অস্বাভাবিকভাবে কমে যায় তখন যে অবস্থাটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। এই হাইপোগ্লাইসেমিয়াটা গ্লুকোজ লেভেলটা আপনার প্রায় 0 কাছাকাছি চলে আসতে পারে, একদম নীল হয়ে যায়, যেটাকে আমরা অনেকে বলি ওর সুগার নীল হয়ে গেছে। এই অবস্থাটাকেই বলা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। এই হাইপোগ্লাইসেমিয়ার কিছু লক্ষণ আছে, আপনারা একটু দেখেন। এখানে আমি ছবির সাথে এটা লক্ষণগুলো লিখেছি, ছবি দেখলে আপনারা ইজিলি বুঝে যেতে পারবেন। একজন মানুষ যখন ডায়াবেটিস এর যে সুগার লেভেলটা সেটা যখন আস্তে আস্তে কমতে শুরু করে, এটা সাধারণত ডায়াবেটিস রোগীদেরই হয়, নন ডায়াবেটিকের হয় না। একটা মানুষের যখন আপনার ডায়াবেটিসের সুগার কমে যায় তখন আপনার দেখবেন যে তার সোয়েটিং হচ্ছে, অর্থাৎ ঘাম হচ্ছে। মনে করেন দেখবেন যে তার উপরে পাখা আছে, ফ্যান ঘুরতেছে বা তার এসির মধ্যে বসে আছে, তারপরে দেখবেন যে সেই ঘামাচ্ছে। এটা হাইপোগ্লাইসেমিয়ার একটা মেজর লক্ষণ। দ্বিতীয় যে লক্ষণটা সেটা হচ্ছে তার মানে চোখ মুখ অন্ধকার হয়ে আসবে, চোখে ঝাপসা দেখবে, একটা বস্তুকে তিনটা দেখবে, ঠিক আছে? এই যে আপনারা একটা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন। তারপর যে লক্ষণটা, তার তো খিদা লাগবে, প্রচন্ড খিদা লাগবে, মনে হবে যে মানে যেটা পাই সেটাই খেয়ে ফেলবে, এই ধরনের একটা বিষয় তার মধ্যে কাজ করবে। তারপর তার বুক পালপিটেশন বেড়ে যাবে, অর্থাৎ বুক ধড়ফড় হওয়া শুরু করবে। তারপর তার ব্লাড ভিশন একদম অন্ধকার হয়ে যাবে সবকিছু। তারপর একদম ফাইনালি গিয়ে একদম কালো রঙের যে লেখাটা আমি এখানে লিখেছি সেটা হচ্ছে টেম্পোরারি লস অফ কনসিয়াসনেস, অর্থাৎ তার একদম জ্ঞান হারিয়ে ফেলবে, তিনি একদম জ্ঞান হারিয়ে ফেলবেন, অর্থাৎ অজ্ঞান হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে একজন ব্যক্তি মৃত্যুবরণও করতে পারে। ইন দ্যাট কেস
what you should do, what measures you should take, আপনার কোন পদক্ষেপটা নেওয়া উচিত। আপনার ঘরে আপনার বাবা মা ডায়াবেটিস রোগে আক্রান্ত আছেন, আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের লক্ষণগুলো তার মধ্যে দেখা যাচ্ছে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে তিনি হাইপোগ্লাইসেমিয়া আক্রান্ত হয়েছেন, হাইপোগ্লাইসেমিক সিনড্রোমে গিয়েছেন। সো আপনি দ্রুত যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে চিনি থাকলে তাড়াতাড়ি চিনির শরবত গুলিয়ে তাকে খাইয়ে দিতে পারেন, তিনি যাতে মৃত্যুর হাত থেকে বেঁচে যান। আর তিনি যদি মুখ দিয়ে খেতে না পারেন, গ্লুকোজ স্যালাইনটা তাকে ইনজেক্ট করে দিবেন, ঠিক আছে। আর যদি তাও করতে না পারেন, খুব দ্রুত তাকে মেডিকেলে নিয়ে যাবেন। এই তিনটা ব্যবস্থা আপনি করতে পারেন। সেই জন্য আপনাদের কাছে পরামর্শ থাকবে, আপনাদের ঘরে যদি কোনো ডায়াবেটিস রোগী থেকে থাকে, বা আপনারা যারা ডায়াবেটিস রোগীদেরকে নিয়ে কাউন্সেলিং করেন, প্রতিনিয়ত আপনাদের স্টকিস্ট অফিসে অনেক ব্যক্তি আছে যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত থাকে। শুধুমাত্র আপনারা তাদেরকে প্রোডাক্ট সেল করবেন তা নয়, প্রোডাক্ট সেলিং এর পাশাপাশি এই ধরনের কাউন্সেলিং গুলো তাদেরকে যদি দেন, তারা মন থেকে অনেক বেশি সাহস পাবে। সো তাদেরকে বুঝাবেন যে আপনি যদি হাইপোগ্লাইসেমিয়া আক্রান্ত হয়ে যান, এই সমস্ত পদক্ষেপগুলো আপনি রাখবেন। সেই জন্য সবসময় বাসায় একটা জুস বা চিনি, ঠিক আছে, চিনির জাতীয় শরবত সবসময় রেডি রাখবেন, যাতে উনি কোনো ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গেলে সেই জায়গা থেকে আপনারা তাদেরকে সেভ করতে পারেন। আর ডায়াবেটিস রোগীদের অনেকেই দেখবেন যে হাঁটাহাঁটি করতে যায়, সকালে বা বিকেলে হাঁটতে যায়। এই হাঁটতে গিয়ে যখন আপনার হঠাৎ করে চিনি কমে যায়, তখন কিন্তু উনি ওখানেই অজ্ঞান হয়ে মারা যেতে পারেন। সো ইন দ্যাট কেস আপনাকে যে জিনিসটা করতে হবে, তাদেরকে সবসময় বলবেন পকেটের মধ্যে চকলেট রাখার জন্য। এবং এই চকলেটটা এমন চকলেট হওয়া যাবে না যে চকলেটটা খুলতে খুলতে অনেক সময় নেবে। এই চকলেটটা এমন হতে হবে যে চকলেটে পেপার মোড়ানো থাকে, পলিথিন মোড়ানো থাকে, খুব সহজে আপনি খুলে খেয়ে ফেলতে পারবেন। সো এগুলো কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে আমি শেয়ার করছি। তাহলে আমি হাইপোগ্লাইসেমিয়া নিয়ে কথা বলেছি, হাইপোগ্লাইসেমিয়া কি, এটার লক্ষণগুলো কি কি, সেগুলো থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি সেটা নিয়ে আমরা কথা বলেছি। আল্লাহ না করুক ডায়াবেটিস রোগীদের এই ধরনের হোক, কিন্তু ম্যাক্সিমাম ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটা হয়, ঠিক আছে। তারা বুঝতেই পারে না যে তাদের চিনি হঠাৎ করে কমে যাচ্ছে। সো ডায়াবেটিস রোগীদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে ডায়াবেটিস রোগীদের যেটা আরেকটা ভয়াবহ অবস্থা, সবসময় তাদের আজীবন মানে তারা এটার মধ্যে দিয়ে যায়, সেটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া। তাহলে আমি দুইটা সিনড্রোমের কথা বলছি, একটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, একটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়াটা কি? সেটা হচ্ছে রক্তে চিনির মাত্রা অত্যাধিক হারে বাড়তি থাকে, অর্থাৎ চিনির মাত্রা প্রায় 7-এর উপরে থাকে। এটা ম্যাক্সিমাম ডায়াবেটিক রোগীদের থাকে। সব সময় দেখবেন যে তাদের রক্তে চিনিটা নিয়ন্ত্রণে নেই, অতিরিক্ত দেখা যায়। যখনই আপনি মাপবেন তখনই আপনার অতিরিক্ত থাকছে। এবং এটার লক্ষণ কি, ঠিক আছে? হাইপারগ্লাইসেমিয়ার লক্ষণ কি? হাইপারগ্লাইসেমিয়ার লক্ষণ তিনটা, একদম মেজর তিনটা। আপনি একটু খেয়াল করুন, মানে রক্তে চিনির মাত্রাটা যে বাড়তি আছে সেটা বোঝার লক্ষণ কি? সেটার বোঝার লক্ষণ হচ্ছে তিনটা, অর্থাৎ ওজন কমে যাওয়া, তার ওজনটা কমে যাচ্ছে। তিনি অনেক খাচ্ছে দেখছেন যে তারপরে দেখা যাচ্ছে তার ওজনটা একদম স্লিম ফিগারের মতো হয়ে যাচ্ছে, একদম আমরা অনেকেই বলি যে মানে রোগা মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হাইপারগ্লাইসেমিয়ার লক্ষণ। তারপর থার্স্ট বেড়ে যাওয়া, অর্থাৎ তার তৃষ্ণা বেড়ে যাওয়া, তার পানি খাওয়ার প্রবণতা বেড়ে যাবে, তার খালি পিপাসা লাগবে, এটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়ার লক্ষণ। আর তৃতীয় যে লক্ষণটা, তার ঘন ঘন প্রস্রাব হবে, বেশি বেশি প্রস্রাব হবে। তাহলে এইতে করে আপনি বুঝতে পারবেন কি তার চিনিটা আসলে কন্ট্রোলে নেই, তার চিনিটা আসলে ব্যালেন্সে নেই। তাহলে সবাই কি ক্লিয়ার? একটু হাত তুলবেন। ক্লিয়ার হলে আপনারা একটু কমেন্টসে লিখে জানান। সবাই ক্লিয়ার তো নয়? আলোচনাটা কি বোঝা যাচ্ছে নাকি খুব বেশি কঠিন? এটা আপনাদের জন্য দরকার আছে, খুবই দরকার। এবার আমি আপনাদের জন্য শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, এগুলো আপনি ভাগ ভাগ করে আপনাদেরকে আমি এগুলো বলবো। ডায়াবেটিস হলে আলটিমেটলি আপনার এই সমস্ত যে অর্গানগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। আপনার হার্ট যে আর্টারিগুলো আছে সেগুলোতে আস্তে আস্তে ব্লক তৈরি হওয়া শুরু করবে। আপনার যে চোখ আছে সেই চোখের রেটিনা নষ্ট হয়ে যাবে। আপনার যে কিডনি আছে সেই কিডনিটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। আপনার যে পা আছে সেই পাটা নষ্ট হয়ে যাবে, গ্যাংগ্রিন হয়ে যাবে। এগুলো সবগুলো, ঠিক আছে, এগুলো আমি আপনাদেরকে একটু একটু দেখাচ্ছি। আপনার যখন কিডনি যখন নষ্ট হয়ে যাবে, কিডনির ফাংশন যখন দুর্বল হয়ে যাবে, আপনার কিডনিটা যখন আস্তে আস্তে কাজ করা কমে যাবে, তখন আপনার যেই রোগগুলো শুরু হবে ডায়াবেটিস রোগ হওয়ার সাথে সাথে, সেই রোগটার প্রথম রোগটার নাম হচ্ছে হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, প্রোটিন ইউরিয়া এবং অ্যানিমিয়া।
এই 3টা রোগ হবে শুধুমাত্র আপনার কিডনিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে। তারপর আপনার যে নিউরোপ্যাথি হবে, সেই নিউরোপ্যাথিটা আরো অনেক ভয়াবহ। দেখতে পাচ্ছেন ডায়াবেটিস যখন হয়ে যায় তখন আপনার নিউরোপ্যাথি হবে। নিউরোপ্যাথি হচ্ছে আপনার নার্ভ ড্যামেজ হয়ে যাবে। আমাদের শরীরে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে নার্ভ। আমাদের নার্ভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা কখন আপনি বুঝবেন? যখন নার্ভগুলো আপনার নষ্ট হয়ে যায়। ডায়াবেটিস হলে কিন্তু মেজর প্রত্যেকটা অর্গানই নষ্ট হয়ে যায়, আপনারা এখানে ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন। এবার আমি স্পেশালি ডায়াবেটিস হলে যে আপনার নিউরোপ্যাথি হচ্ছে সেই নিউরোপ্যাথিগুলো নিয়ে একটু ধারণা দিচ্ছে। নিউরোপ্যাথি দুই ধরনের, একটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি আর একটা হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথি। ঠিক আছে, পেরিফেরাল নিউরোপ্যাথি যেটা সেটা হচ্ছে আপনার বাহ্যিক, ঠিক আছে, এটা হচ্ছে শরীরের বাহ্যিক যে অঙ্গগুলো আছে সেগুলোর নার্ভগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন স্পেশালি পেরিফেরাল নিউরোপ্যাথিতে যে অঙ্গটা সবচেয়ে মেজর আক্রান্ত হয় সেটা হচ্ছে আপনার পা। ঠিক আছে, সবার নিশ্চয়ই পা আছে, এই পাটা অত্যন্ত জরুরি, কিন্তু স্পেশালি ডায়াবেটিস রোগীদের এই পাটাই কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায়। একজন মানুষ যখন ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে যায় তার পাটা মারাত্মকভাবে ইনজুরি সম্মুখে পতিত হয়। ঠিক আছে, অর্থাৎ তার পাতা অনেক ক্ষতিগ্রস্ত হয়। এটার লক্ষণগুলো কি কি আপনারা দেখতে পাচ্ছেন? পায়ের সুরসুরি, পায়ের টিংটিং হবে, একটু একটু খুটখুট মানে আওয়াজ, মানে কেমন জানি খোঁচা দিচ্ছে এই ধরনের মনে হবে। তারপর পা আপনার দেখা যাবে যে ঝিনঝিন করছে, যেটাকে নামনেস বলা হচ্ছে ইংরেজিতে। তারপর আপনার পা বার্নিং হচ্ছে, পা খুব জ্বলছে মনে হবে। ঠিক আছে, এবং এটা দেখবে যে আপনার রাতের দিকে সবচেয়ে বেশি পরিমাণে হয় বা অনেকের ক্ষেত্রে সকালেও বেশি হয়। ঠিক আছে, পাটা অস্বাভাবিক হারে জ্বলছে। অনেক ডায়াবেটিস রোগীদের এটা এটা একদম হয়ই মাস্ট। ঠিক আছে, এটার মেইন কারণ হচ্ছে তার নিউরোপ্যাথি হয়ে গিয়েছে, তার নার্ভগুলো নষ্ট হয়ে গিয়েছে, তার পায়ের জ্বালা পোড়াটা বেড়ে গিয়েছে। এই যে এখানে লিখে দিয়েছে বার্নিং স্পেশালি ইন দ্য ইভিনিং, এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছে স্পেশালি ইন দ্য ইভিনিং, ইভিনিং এর দিকে সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, এবং পেইন হবে, পায়ে সবসময় ব্যথা হবে, এই পা গুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে যে পায়ে আপনি কোনো ধরনের অনুভূতি পাচ্ছেন না। এগুলো সবগুলোই কিন্তু আপনার এই যে ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে গিয়েছেন এটার কারণে কিন্তু হচ্ছে, বা এটার মেইন কারণটা হচ্ছে আপনার সুগারটা আপনার নিয়ন্ত্রণে নেই। ঠিক আছে, এটা গেল পেরিফেরাল নিউরোপ্যাথি। আর অটোনমিক নিউরোপ্যাথি যেটা সেটা হচ্ছে এইটা আপনারা দেখতে পাচ্ছেন। অটোনমিক নিউরোপ্যাথি হচ্ছে আপনার ইন্টারনাল যে সিস্টেমগুলো আছে সেগুলোর মধ্যে ইফেক্ট করবে। যেমন ধরেন এটা ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি এটা হজম তন্ত্র, যদি আপনার হজম তন্ত্রকে যদি আপনি চিন্তা করেন, আপনার ব্লটিং হবে, আপনার ডায়রিয়া, মানে একজন ডায়াবেটিস রোগী যখন ডায়াবেটিস রোগটা যখন কন্ট্রোলে রাখতে পারে না, সুগারটা কন্ট্রোলে রাখতে পারে না, তখন তার সবসময় দেখা যায় যে পাতলা পায়খানা হয়, কনস্টিপেশন, কোনো সময় দেখা যায় পায়খানা খুবই শক্ত হয়ে যাচ্ছে, আবার বুক জ্বালাফোড়া হয়, বমি বমি লাগে, আবার কোনো সময় বেশি বেশি বমি করে, আবার দেখা যায় যে অল্প খেলে একদম পেট ফেঁপে যাচ্ছে মনে হচ্ছে, অর্থাৎ আপনি খেয়েছেন খুবই অল্প কিন্তু মনে হচ্ছে পেট একদম ফেঁপে গিয়েছে। এগুলো সবগুলোই কিন্তু আপনার ওই যে আপনার স্টোমাকের যে নার্ভগুলো আছে সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, এবং সেই কারণেই কিন্তু আপনার এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। নর্মাল মানুষের কিন্তু এরকম হবে না, নর্মাল মানুষ খেলেই দেখা যাচ্ছে হজম হয়ে যাচ্ছে, কিন্তু একজন ডায়াবেটিস রোগী যখন আপনার খাওয়ার পরে যখন চিনির মাত্রাটা যখন অত্যাধিক হারে বেড়ে যায় তখন আপনার নার্ভগুলো ইনসেনসিটিভ হয়ে যায়, নার্ভগুলো ঠিকভাবে কাজ করতে পারে না, ওখানকার নার্ভগুলো স্পেশালি আপনার যে পেটের যে নার্ভগুলো আছে স্টোমাকের, সেই স্টোমাকের নার্ভটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো এই লক্ষণগুলো দেখা যায়, পাতলা পায়খানা হবে, বুক জ্বালা পোড়া করবে, বমি বমি ভাব হবে, প্রায় সময় বমি হবে, এবং দেখা যাবে যে অল্প খেলেই মনে হচ্ছে অধিক খেয়ে ফেলেছি, পেটটা অনেক বেশি ফাঁপা ফাঁপা মনে হবে। ঠিক আছে, এবার রক্তনালীর ক্ষেত্রে আরেকটা বিষয় দেখাচ্ছি, নিউরোপ্যাথি যদি রক্তনালীর ক্ষেত্রে হয় সেটা কি আপনারা খেয়াল করুন। আপনার নিউরোপ্যাথি অর্থাৎ আপনার রক্ত, আমাদের শরীরে কিন্তু অসংখ্য রক্তনালী পুরো শরীরে ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনো কারণে যদি আপনার রক্তনালী যদি নিউরোপ্যাথি হয়, রক্তের নালীতে যে নার্ভগুলো আছে সেগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই জিনিসগুলো কি হচ্ছে, আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে, আপনার ডিজিনেস অর্থাৎ মাথা ঘোরানি বেড়ে যাচ্ছে, আপনার ব্লাড প্রেশার হঠাৎ করে দেখা যাচ্ছে কমে যাচ্ছে, আপনার বমি বমি ভাব হচ্ছে, বমি হচ্ছে, এবং ফিলিং ফুল সুনার দেন নর্মাল। ঠিক আছে, মনে হচ্ছে যে আপনার শরীর অনেক ভারী হয়ে যাচ্ছে, এগুলো সবগুলো নষ্ট। আরেকটা জিনিস সবচেয়ে ভয়াবহ যেটা, সেটা হচ্ছে আমাদের সবার সেক্সুয়াল লাইফ আছে, বাট ডায়াবেটিস হয়ে গেলে এই সেক্সুয়াল লাইফটা অনেক বেশি স্লো হয়ে যাবে। ঠিক আছে, অনেক বেশি আপনার মলিন হয়ে যাবে, বিকজ একজন মানুষের যখন ডায়াবেটিস রোগ হয় তখন তার
শরীরে আমাদের যে অর্গান রয়েছে, সেক্সুয়াল অর্গানগুলো রয়েছে, সেখানে পর্যাপ্ত পরিমাণে আপনার রক্ত যায় না, আর সেখানে নার্ভগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে একজন ডায়াবেটিস রোগে আক্রান্ত মানুষ যৌন দুর্বলতায় ভুগে। এটা একদম কমন এবং এটা একদম মাস্ট, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে এইবার আমি আপনাদেরকে অনেকগুলো ডায়াবেটিস সম্পর্কিত অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। এবার আপনাদেরকে আমি কিছু সমাধান দিতে চাইবো। সমাধান নেওয়ার জন্য নিশ্চয়ই অনেকেই রাজি আছেন। প্রথমেই একটু হার্ট ডিজিজ, ডায়াবেটিস হলো আমি যে বলেছি যেহেতু হার্টের বিভিন্ন ধরনের সমস্যা হয়, তো আপনি হার্ট ডিজিজটাকে প্রিভেন্ট করার জন্য, আপনার হার্ট ডিজিজ যাতে না হয় সেজন্য আপনি যেই প্রোডাক্টটা দুইটা বেশি প্রোডাক্ট গ্রহণ করবেন। আপনার ডায়াবেটিস হলে হাইপার টেনশন হতে পারে, ডায়াবেটিস হলে আপনার হার্ট ব্লক হতে পারে, হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা তৈরি হয়, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা হয়। যত ধরনের হার্টের রোগ আছে, প্রত্যেকটা হার্টের রোগকে কন্ট্রোল করার জন্য, না হওয়ার জন্য বা এগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি এই দুইটা প্রোডাক্ট বেশি বেশি করে খাবেন। দেখতেই পাচ্ছেন, একটা প্রোডাক্ট হচ্ছে গ্রেভ এক্সট্রাক্ট ক্যাপসুল, আর একটা হচ্ছে টিএনস লিপিড মেটাবলিক টি। এই দুইটা প্রোডাক্ট আপনি স্পেশালি আপনার হার্টের জন্য গ্রহণ করবেন। আমরা বেসিক্যালি সাধারণত যখন ডায়াবেটিস যখন কোনো ধরনের ম্যানেজমেন্টের কথা বলি, তখন সবাই আমরা জিবনা মার্কেটটাকেই ফোকাস করি, কিন্তু এখানে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনি চাইলে একজন ডায়াবেটিস রোগীকে সাজেস্ট করতে পারেন। আলাদা আলাদাভাবে দেখিয়ে দিবেন যে আপনার এইটা, আপনার ডায়াবেটিস রোগ হলে এটা নষ্ট হবে, তাহলে এটার জন্য আপনি এটা গ্রহণ করেন, এটার জন্য আপনি এটা গ্রহণ করেন। সেই জিনিসটাই, সেই কারণেই কিন্তু আজকে আমি এই ট্রেনিং স্লাইডটা আপনাদের জন্য ডিজাইন করেছি। তা আমরা দেখেছি যে ডায়াবেটিস রোগ হলে আপনার কিডনি আক্রান্ত হয়ে যায়, কিডনিটা ছোট হয়ে যায়। এখানে একটা ছবি দিয়ে দেখিয়েছিলাম, আবারও দেখতে পাচ্ছেন। একজন মানুষ যখন ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে যায়, অল্প কিছু সময়ের ব্যবধানে কিন্তু তার কিডনিটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে, ডায়ালাইসিসের ঝুঁকি বেড়ে যাবে। তাহলে আপনি কি করবেন? আপনি ডায়াবেটিস হয়ে গিয়েছে, আল্লাহ না করুক, কারো না হোক, আমি এটাই চাই, কিন্তু যদি হয়ে যায় বা কারো যদি থেকে থাকে, তাদেরকে কিডনিটাকে সেভ করার জন্য এই দুইটা প্রোডাক্ট মাস্ট আপনাকে গ্রহণ করতে হবে, প্রতিনিয়ত গ্রহণ করতে হবে, কোনো ছাড়াছাড়ি নাই। এটা রেগুলার ব্যবহার করতে হয়। অনেকেই জিজ্ঞেস করবেন যে আপনি এটা 1 মাস খাবো কিনা, 2 মাস খাবো কিনা। এটা আপনাকে যতদিন ডায়াবেটিস থাকতে হবে ততদিন গ্রহণ করতে হবে। এই দুইটা প্রোডাক্টের মধ্যে প্রথম যে প্রোডাক্টটা আপনি বেছে নিতে পারেন সেটা হচ্ছে কর্ডিসেপস ক্যাপসুল, আর দ্বিতীয় যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে চিটোসান ক্যাপসুল। চিটোসান কিভাবে আপনার কিডনিটাকে সেভ করে সেটা আপনারা একটু দেখেন। আপনার যখন ডায়াবেটিস হয়ে যায় তখন কিডনির যে ফাংশনটা আছে সেটা কমে যাচ্ছে। এখন চিটোসান যে কাজটা করে, চিটোসান আপনার ক্রিয়েটিনিন লেভেলটার, আমাদের শরীরে যে ক্রিয়েটিনিন লেভেলটা বেড়ে যাচ্ছে এবং যে ফসফেটটা, সেরাম ফসফেটটা বেড়ে যাচ্ছে, সেটা কমিয়ে দিতে সহযোগিতা করে। এবং এইভাবে কিন্তু আপনার একজন ডায়াবেটিস রোগীর কিডনি ফাংশনটা আস্তে আস্তে বেড়ে যায়। ডায়াবেটিস রোগ হলে কিন্তু এই লেভেলগুলো খুব মারাত্মকভাবে বেড়ে যায়। একটা হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন, আর একটা হচ্ছে আপনার ফসফেট। এই দুইটা চিটোসান কি করে খুব সুন্দরভাবে কমিয়ে দিতে পারে। আর কর্ডিসেপস কি করছে দেখেন, তাহলে আপনারা চাইলেই কিন্তু এখান থেকে একজন মানুষকে কিন্তু ইনফরমেশনটা দিতে পারেন। যদি কেউ আপনাকে কোনো ডায়াবেটিস রোগী জিজ্ঞেস করেন যে হ্যাঁ ভাই, আপনি তো আমাকে চিটোসান দিচ্ছেন, আপনি তো আমাকে কর্ডিসেপস দিচ্ছেন, কিন্তু এখানে আসলে এমন কি উপাদান আছে যেটার কারণে আমার কিডনিটা ভালো থাকবে, তাহলে তাদেরকে আপনি এই দুইটা পয়েন্ট আপনি দেখিয়ে দিতে পারেন। চিটোসান কি করছে, সিরাম ক্রিয়েটিনিন এবং সিরাম ফসফেট লেভেলটা কমিয়ে ডায়াবেটিস রোগীদের কিডনির ফাংশনটা বাড়িয়ে দিচ্ছে। আর কর্ডিসেপস কি করছে, আপনার 17 হাইড্রোক্সি কর্টিকোস্টেরয়েড এবং 17 কিটোস্টেরয়েড লেভেল, এই দুইটার পরিমাণ বাড়িয়ে দিয়ে আমাদের কিডনিটাকে সুস্থ রাখছে। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার বেসিক পয়েন্ট। এবার আমরা দেখিয়েছিলাম যে ডায়াবেটিস হলো আপনার চোখ নষ্ট হয়ে যায়, চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। এখন আপনি কি করবেন? আপনার চোখটাকে কিভাবে ভালো রাখবেন? দুইটা আর দুইটা আপনাকে উপায় বলতে পারি। প্রথম যে উপায়টা বেশি বেশি করে আপনারা ফলো করবেন সেটা হচ্ছে, আপনারা যখন এক্সারসাইজ করতে যাবেন তখন আপনারা বেশি বেশি সবুজ দেখবেন। আশেপাশে যে গাছপালা আছে সেই গাছপালা বেশি বেশি সবুজের দিকে তাকাবেন, তাহলে আপনার চোখটা ভালো থাকবে, আপনার গ্লোকোমা হবে না। আর দ্বিতীয় যে বিষয়টা আপনারা গ্রহণ করতে পারেন সেটা হচ্ছে, আপনার প্রত্যেক দিন আপনার ডায়েটে লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টিটা রাখবেন। এটার কোনো বিকল্প নেই। আপনার চোখটাকে যদি সুস্থ রাখতে চান, আপনি যদি ডায়াবেটিক রেটিনোপ্যাথি থেকে যদি আপনাকে বাঁচাতে পারেন, তাহলে আপনি কাজটা করতে পারেন। অনেকেরই ঘরে আছে, দেখবেন যে ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছে, আস্তে আস্তে প্রথম চোখ আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গিয়েছে,
অন্ধ হয়ে গেছে, পরবর্তীতে দ্বিতীয় চোখটাও আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে। এটার মূল কারণটা হচ্ছে তার চোখে প্রথমে গ্লুকোমা তৈরি হয়, চোখে ছানি পড়ে, এরপরে যে রোগটা তৈরি হয় সেটা হচ্ছে নিউরোপ্যাথি হয়ে যায়। এই যে চোখের যে নার্ভগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো আপনার আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। তো আপনার ভাবনার কোনো কারণ নাই, আপনার সাথে কিন্তু টিএনস যেহেতু সবসময় আছে, আপনারা চাইলেই টিএনসি প্রোডাক্ট গ্রহণ করে কিন্তু আপনি আপনার যে ভাবনা আছে সেই ভাবনা, আপনার যে চিন্তা আছে সেই চিন্তাটাকে আপনি দূর করতে পারেন। ঠিক আছে, তো সেই জিনিসটাই আমরা করব। আমরা চোখকে সুস্থ রাখার জন্য, ডায়াবেটিক রেটিনোপ্যাথি থেকে বাঁচার জন্য আমরা চাইলে লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টি যেটা আছে সেটা আমরা রেগুলার গ্রহণ করতে পারবো। এরপর ডায়াবেটিস স্ট্রোক হলে আপনার স্ট্রোকের ঝুঁকিটা বেড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ব্রেইনের ছবি দেখাচ্ছি। এই ব্রেইনের ছবি দেখানোর উদ্দেশ্য হচ্ছে স্ট্রোক মানে হচ্ছে ব্রেইনের যে রক্তনালীগুলো আছে সেগুলো ছিঁড়ে যায় অস্বাভাবিক প্রেসারের কারণে। একজন মানুষের স্ট্রোক থেকে প্যারালাইজড পর্যন্ত হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে মারা যায়। তার শরীরে যে মেজর যে অর্গান আছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে শুধুমাত্র স্ট্রোকের কারণে। তো এই স্ট্রোক থেকে বাঁচার জন্য আপনি দুইটা প্রোডাক্ট বেশি বেশি গ্রহণ করবেন। একটা হচ্ছে আপনার গ্রেভ এক্সট্রাক্ট ক্যাপসুল বা ভাইগোরাস ক্যাপসুল, আর একটা হচ্ছে আপনার লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট। ঠিক, এইবার স্পেশালি আমি যে নিউরোপ্যাথির কথা বলেছি, ডায়াবেটিক নিউরোপ্যাথি অর্থাৎ নার্ভ ড্যামেজ হয়ে যাচ্ছে, নার্ভগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনার কিভাবে পেরিফেরাল নিউরোপ্যাথির কথা বলেছিলাম, অটোইমিউনিক নিউরোপ্যাথির কথা বলেছিলাম। সো এখান থেকে আপনি বাঁচার জন্য আপনি কি করতে পারেন? ঠিক আছে, এখান থেকে বাঁচার জন্য টিএনসির এই প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আপনার নিউরোপ্যাথির কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পা কিভাবে নষ্ট হয়ে গেছে, গ্যাংগ্রিন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনার ছবিটা, এই ছবিটা কিন্তু একজন মানে যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে থাকে তাদের পায়ের কিন্তু চিত্র এই ধরনের। এটা কিন্তু একদিনে হয়নি, এটা ডায়াবেটিসটাকে কন্ট্রোল না করতে করতে কিন্তু তার এই ধরনের একটা অবস্থা তৈরি হয়েছে। তা আপনি কি করতে পারেন পাটাকে সেফ রাখার জন্য? আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি স্পিরুনা ক্যাপসুল বেশি বেশি গ্রহণ করবেন, স্পিরুনা ক্যাপসুল। আরেকটা হচ্ছে বিসিএম, এই বিসিএমটা আপনি রেগুলার করতে পারেন। যদিও বিসিএম আমাদের বর্তমান সময়ে অ্যাভেলেবল নেই, কিন্তু অনেকেরই স্টকিস্টে আগে যারা কিনে রেখেছেন তাদের ওখানে গিয়ে কিন্তু চাইলেই আপনি বিসিএমটা রেগুলার করতে পারেন। বিসিএমটা খুবই ভালো আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে আপনাকে সেভ করার জন্য। আর নিউরোপ্যাথি থেকে বলেছিলাম যে সেক্সুয়াল ডিসফাংশন হয়, ঠিক আছে, অর্থাৎ আপনার নিউরোপ্যাথি হলে কিন্তু ওই যে নার্ভগুলো যখন নষ্ট হয়ে যায় তখন আপনার সেক্সুয়াল ফাংশনটা কমে যায়, যৌন দুর্বলতায় আপনি আক্রান্ত হয়। ঠিক আছে, তো আপনার সেক্সুয়াল লাইফটাকে যদি আপনি হ্যাপি করতে চান, সুখী করতে চান, ঠিক আছে, আপনি কি করবেন? স্বামী স্ত্রীর যেই সুসম্পর্কটা যদি আপনি বজায় রাখতে চান তাহলে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে দুইটা প্রোডাক্ট রেগুলারলি গ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি গ্রহণ করতে পারেন টিএনস কর্ডিসেপস ক্যাপসুল, আর একটা হচ্ছে গ্রেভ এক্সট্রাক্ট ক্যাপসুল। এই দুইটা প্রোডাক্ট কিন্তু আপনার যৌন দুর্বলতার জন্য খুবই ভালো কাজ করে। টিএনস কর্ডিসেপস ক্যাপসুল খাবেন আপনি বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে খেয়ে ফেলবেন। স্পেশালি যাদের যৌন দুর্বলতা আছে এবং স্পেশালি যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছেন তারা অবশ্যই অবশ্যই বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে 4টা ক্যাপসুল খেয়ে ফেলবেন। কয়টা ক্যাপসুল খাবেন? 4টা ক্যাপসুল খাবেন। তাহলে যদি 4টা ক্যাপসুল খান তাহলে আপনার যৌন সেক্সুয়াল যে পারফরমেন্সটা সেটা অনেক বেশি ভালো হবে। এবং পাশাপাশি আপনি যে প্রোডাক্টটা বেশি খাবেন সেটা হচ্ছে গ্রেভ এক্সট্রা ক্যাপসুল। এই দুইটা প্রোডাক্ট আপনি কম্বাইন করে খেলে আপনার যৌন সেক্সুয়াল পারফরমেন্সটা অনেক বেশি উন্নত হবে। আরেকটা জিনিস আপনারা করবেন, এই সেক্সুয়াল পারফরমেন্সটাকে বাড়ানোর জন্য আপনারা রেগুলার বিসিএম করবেন, রেগুলার বিসিএম করবেন। বিসিএম এর কোনো বিকল্প নেই। এবং বিসিএম করবেন যে আপনার পিঠের যে অংশ আছে, আমি অবশ্য দেখাতে পাচ্ছি না যেহেতু আমি সামনে হয়ে বসে আছি, পিঠের অংশে আপনি বেশি পরিমাণে ভাইব্রেশনের পার্টটা রাখবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার সেক্সুয়াল পারফরমেন্সটা অনেক ভালো হবে। তাহলে এই তিনটে প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন, কর্ডিসেপস, গ্রেভ এক্সট্রাক্ট ক্যাপসুল এবং বিসিএম। সো এখানে আবারও বলছি যাদের যৌন দুর্বলতায় আক্রান্ত আছেন তাদেরকে বলছি স্পেশালি বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে 4টা করে কর্ডিসেপস ক্যাপসুল খাবেন। মেয়েদেরও অনেক ধরনের যৌন সমস্যা থাকতে পারে ডায়াবেটিসের কারণে, ভ্যাজাইনাল ড্রাইনেস থাকতে পারে, তারাও কিন্তু আপনার এই প্রোডাক্টটা গ্রহণ করে তাদের সমস্যাগুলো উন্নত করতে পারে। এরপর আর আপনার ডায়াবেটিস হয়ে গেলে কিন্তু আপনার প্রস্রাবের মাধ্যমে অনেক সুগার চলে যায়। ভালো কথা, শুধুমাত্র সুগার যাচ্ছে তা নয়, প্রস্রাবের সাথে সাথে চলে যাচ্ছে আপনার প্রোটিন, ওই যে আমি দেখিয়েছিলাম যেটা আপনার কিডনির মাধ্যমে বের হয়ে যায়। কিডনির মাধ্যমেই তো প্রস্রাবগুলো বের হয়, কিডনি থেকে ছেঁকে ছেঁকে প্রস্রাব আকারে বের হয়ে যায়। সো কিডনিটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। তাহলে
প্রস্রাবের মাধ্যমে যে অতিরিক্ত যে পুষ্টিগুলো আপনার চলে যাচ্ছে, বিশেষ করে আপনার প্রোটিন চলে যাচ্ছে, অ্যালবুমিন চলে যাচ্ছে, গ্লোবিউলিন চলে যাচ্ছে, গ্লুকোজ চলে যাচ্ছে, সেই জন্য দেখবেন যে একজন মানুষ যখন ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার কয়েক বছরের মধ্যে দেখবেন যে তার চেহারার যে লাবণ্য, সেই লাবণ্যটা নষ্ট হয়ে যায়, তার চেহারার যে একটা গ্লো থাকে সেটা আস্তে আস্তে কমে যায়। এটা মেইন কারণটা কি, তার প্রস্রাবের মধ্যে দিয়ে, তার প্রস্রাব যখন আপনি টেস্ট করবেন দেখবেন যে অনেক ধরনের উপাদান পাচ্ছেন। সাধারণত আপনার প্রস্রাবে যদি চিনি বেশি যায় দেখবেন যে প্লাস প্লাস থাকে, ঠিক আছে? কিভাবে বুঝবেন যে আপনার প্রস্রাবে চিনি যাচ্ছে? এটা প্রস্রাব পরীক্ষা করালেই দেখতে পারবেন, প্লাস 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 থাকে, কারো একটা প্লাস থাকে, কারো দুইটা প্লাস থাকে, কারো তিনটা প্লাস থাকে। একটা প্লাস মানে একটু কম যাচ্ছে, দুইটা প্লাস মানে তার চেয়ে একটু বেশি, আর তিনটা প্লাস মানে আরো বেশি যাচ্ছে, বেশি আকারে যাচ্ছে। তাহলে আপনি যে জিনিসটা করতে পারেন, এই প্রস্রাবে যেহেতু আপনার অতিরিক্ত পুষ্টি চলে যাচ্ছে, এই পুষ্টিটাকে ব্যালেন্সে রাখার জন্য আপনি যেই কাজটা করতে পারেন, একজন ডায়াবেটিস রোগী প্রত্যেক দিন তার ডায়েটে স্পিনা ক্যাপসুল রাখবেন। আর স্পিনা ক্যাপসুল যদি রাখে, তাহলে ওই যে আপনার যে পুষ্টিগুলো চলে যাচ্ছে, সেই পুষ্টিগুলো ব্যালেন্স থাকবে। কারণ স্পিনা ক্যাপসুলে প্রচুর পরিমাণে প্রোটিনের সোর্স রয়েছে। এখানে প্রোটিন রয়েছে প্রায় 55 থেকে 77%। বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে, গামা লিনোলিক অ্যাসিড আছে, ভিটামিনস রয়েছে, মিনারেলস রয়েছে, ফটোসিনথেটিক পিগমেন্ট রয়েছে, অর্থাৎ যত ধরনের ভিটামিন আছে। তো আপনি বাজারে যে ওষুধগুলো আছে, একজন মানুষ যখন ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়, যখন ডাক্তারের ট্রিটমেন্ট নেয়, তখন ডাক্তাররা তাকে বিভিন্ন ধরনের ভিটামিন খেতে বলে। এই ভিটামিন সবগুলি কিন্তু বাজারের ভিটামিন ম্যাক্সিমামই কিন্তু সিনথেটিক, যেগুলো আমাদের পেটে অনেক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে, ঠিক আছে? সেই প্রতিক্রিয়া থেকে যদি আপনি বাঁচতে চান, আপনি এই যে ন্যাচারাল যে সাপ্লিমেন্টটা আছে এটা আপনি রেগুলার গ্রহণ করতে পারেন। স্পিনা ক্যাপসুল সবচেয়ে সেরা একটা সাপ্লিমেন্ট বিশ্বের, যেটা জাতিসংঘের ইমার্জেন্সি সাপ্লায়ার, যেটা নাসাতেও ব্যবহার করা হয়। কারণ ওখানে কোনো ধরনের পুষ্টিকর জিনিস নিয়ে যাওয়া, খাবার নিয়ে যাওয়া সম্ভব না, তারা এটা খেয়েই সাধারণত বেঁচে থাকে। তো এই স্পিনা ক্যাপসুলটা আমাদের পুষ্টি ঘাটতি ফিল আপের জন্য খুবই ভালো। ডায়াবেটিস রোগে আরেকটা যে জিনিসটা হয়েছিল আমি বলেছিলাম, সেটা হচ্ছে তার ক্যালসিয়ামটা কমে যায় মারাত্মকভাবে। সেই জন্য দেখবেন যে ডায়াবেটিস রোগে যারা আক্রান্ত হয়, তাদের বিশেষ করে আপনার যদি যারা পায়ের যে হাঁটু আছে, যে জয়েন্ট আছে, সেই জয়েন্ট দেখবেন যে একদম মানে স্বাভাবিক মানুষের পায়ের যে ওই যে জয়েন্টটা আছে, সেটা দেখবেন যে অনেক বেশি মজবুত, ঠিক আছে? কিন্তু ডায়াবেটিস রোগীদের ওই যে পায়ের যে জায়গাটা আছে না, সেটা একদম মানে কি বলবো, একদম শুকিয়ে যায়, ঠিক আছে? ওখানে কোনো ধরনের আর থাকে না। এটার মেইন কারণটা হচ্ছে ওই ডায়াবেটিস রোগীরা ওই স্পেশাল ওই জায়গাগুলো থেকে ক্যালসিয়াম হারাতে থাকে। ক্যালসিয়াম হারিয়ে যাওয়ার কারণে তাদের ওই জায়গাটা আস্তে আস্তে চিমিয়ে যায়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনাকে প্রত্যেকদিন একজন ডায়াবেটিস রোগীকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। আর এখান থেকে কিন্তু অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা তৈরি হয়, অর্থাৎ তার বোনের যে হাড়গুলো আছে, হাড়ের ঘনত্ব কমে গিয়ে তার বোনটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে তাকে অবশ্যই প্রত্যেকদিন তাকে যে মেটাবলিক যে ফ্যাক্টর সমৃদ্ধ যে ক্যালসিয়ামটা রয়েছে, সেই মেটাবলিক ফ্যাক্টরের ক্যালসিয়ামটা তাকে রেগুলারলি গ্রহণ করতে হবে। কারণ এই মেটাবলিক ফ্যাক্টর ক্যালসিয়ামে এটা শুধুমাত্র আপনার ক্যালসিয়ামের ঘাটতি ফিল আপ করবে তা নয়, এখানে বিভিন্ন ধরনের পুষ্টি আছে যেগুলো আপনাকে বিভিন্নভাবে হেল্প করবে। যেমন ধরেন, এখানে যে মেটাবলিক ফ্যাক্টরের যে ক্যালসিয়ামটা আছে, সেখানে আপনার এই যে পামকিন পাউডার রয়েছে, অর্থাৎ এখানে আপনার মিষ্টি কুমড়ার এক ধরনের পাউডার এখানে অ্যাড করা হয়েছে, যেখান থেকে প্যাকটিন নামক এক ধরনের উপাদান সিক্রেট হয়, ক্ষরণ হয়, এবং এই প্যাকটিন উপাদানটা কি করে একজন ডায়াবেটিস রোগীর চিনির মাত্রাটাকে নিয়ন্ত্রণে রাখতে সহযোগিতা করে, পাশাপাশি রক্তে চর্বির পরিমাণও কমিয়ে দিতে সাহায্য করে। এর পাশাপাশি এখানে যে ভিটামিন বি1টা রয়েছে, অর্থাৎ আমাদের যে সুপার মেটাবলিক ফ্যাক্টর যে ক্যালসিয়ামটা রয়েছে, এখানে ভিটামিন যে বি1টা রয়েছে, সেটা কিডনির যে কোনো ধরনের জটিলতাটাকে, মানে কিডনি জনিত যে ধরনের জটিলতা আছে সেখান থেকে আমাদেরকে মুক্ত রাখে, আমাদের প্যানক্রিয়াসের ফাংশনটাকে উন্নত করে। পাশাপাশি ভিটামিন যে বি2টা এখানে ব্যবহার করা হয়েছে, সেটা রক্তে চিনির মাত্রা কমানোর পাশাপাশি আপনার কোলেস্টেরলটাকেও ব্যালেন্স রাখে। অর্থাৎ আপনি এখানে শুধুমাত্র ক্যালসিয়াম গ্রহণ করছেন, ক্যালসিয়াম যে সাপ্লিমেন্ট পাচ্ছেন তা নয়, পাশাপাশি এখানে অন্যান্য উপাদানগুলো ডায়াবেটিস জনিত যে জটিলতাগুলো আছে সেখান থেকেও কিন্তু আপনাকে সেভ করছে। সো আপনারা এটা, এই যে মেটাবলিক ফ্যাক্টর যে ক্যালসিয়ামটা, সেটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পেশালি যারা ডায়াবেটিস রোগী আছে, তারা এটা বেশি বেশি গ্রহণ করবেন, আপনার সাপ্লিমেন্টস ডায়েটে সব সময় রাখবেন, ঠিক আছে? তাহলে এটা আপনার জন্য খুবই ভালো।
আলটিমেটলি যাদের মনে হচ্ছে যে আপনারা মানে আপনারা আপনার যে যাদেরকে নিয়ে কাজ করছেন, ডায়াবেটিস রোগীদেরকে নিয়ে কাজ করছেন, অনেককেই দেখছেন যে আপনি ডায়াবেটিস রোগটা চিনিটা কমাতে পারছেন না। ডায়াবেটিস রোগের আমরা বেসিক্যালি যে প্রোডাক্টটা কল্পনা করে থাকি সেটা হচ্ছে জিপনেমা ট্যাবলেট। এটা ডায়াবেটিসটা সুপার কন্ট্রোলে নিয়ে আসে। যদি এটা দিয়ে আপনার পুরোপুরি কন্ট্রোলে না আসে, সেক্ষেত্রে আপনারা 4টা প্রোডাক্ট আপনি গ্রহণ করতে পারেন। প্রথমটা হচ্ছে স্পিরুলিনা ক্যাপসুল, তারপর জিপনেমা ট্যাবলেট, তারপর লিপিড মেটাবলিক টি, তারপর হচ্ছে চিটোসান। এই 4টা আপনারা কম্বাইন করে দিতে পারেন। আপনারা আবারও দেখেন, ডায়াবেটিসের মূল শত্রু হচ্ছে সুগার। এই সুগারটাকে কমপ্লিট নিয়ন্ত্রণের জন্য আপনারা এই 4টা প্রোডাক্ট একসাথে দিবেন, ঠিক আছে? স্পিরুলিনা ক্যাপসুল, জিপনেমা ট্যাবলেট, চিটোসান ক্যাপসুল এবং লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট, এই 3টা যদি একসাথে। তো এই ক্ষেত্রে আমি একটু জিপনেমা ট্যাবলেটের কিছু কাজ আমি আপনাদের সাথে তুলে ধরছি। জিপনেমা ট্যাবলেটটা অত্যন্ত ভালো একটা প্রোডাক্ট, ডায়াবেটিসের জন্য স্পেশালি এটা ডিজাইন করা। এখানে কি কি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে জিপনামা সিলভাস্টার রয়েছে, ক্রোমিয়াম পিকোলিনেট রয়েছে, জিপনামিক অ্যাসিড রয়েছে। এই 3টা উপাদান নিয়ে আমাদের এই জিপনামা ট্যাবলেটটা তৈরি হয়েছে, যেটা আপনার ওই যে প্যানক্রিয়াস যে গ্ল্যান্ডটা বলেছিলাম যেটা নষ্ট হয়ে যাচ্ছিল, সেটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনে, বিটা সেলটাকে রিজেনারেট করার ক্ষেত্রে হেল্প করে, সুগার লেভেলটাকে নিয়ন্ত্রণ করে, চিনির যদি আসক্তি থাকে সেটা কমিয়ে দেয়, রক্তে চিনির মাত্রাটাকে ব্যালেন্স করে, পাশাপাশি চর্বির মাত্রাটাকেও ব্যালেন্স করে, কোলেস্ট্রলটাকেও নিয়ন্ত্রণ করে। অনেকগুলো কাজ রয়েছে এই জিপনামা ট্যাবলেট। এটা যে খুব দ্রুত চিনির মাত্রাটাকে কন্ট্রোল আনতে পারে সেটা একটা ড্যামও রয়েছে। এটা আপনি খাবেন, মুখে প্রথমে চিনি খাবেন, তারপরে চিনি খাওয়ার পরে চিনির একটা টেস্ট পাবেন, তখন আবার আবার জিপনামা ট্যাবলেট খাবেন, জিপনামা ট্যাবলেট খেয়ে আবার যখন চিনি খাবেন তখন কোনো টেস্ট পাবেন না। এতে করে বোঝা যায় যে এটা চিনি খাওয়ার আসক্তিটা কমিয়ে দিচ্ছে, প্লাস চিনি কন্ট্রোলে সহযোগিতা করছে। এটা খুবই ভালো একটা প্রোডাক্ট জিপনামা ট্যাবলেটটা। এটা রেগুলার আপনি গ্রহণ করবেন যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত আছেন, বা যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত নয় তারাও এটা গ্রহণ করতে পারবেন। এটা খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক 2টা করে ট্যাবলেট, 4টা, ঠিক আছে? খালি পেটে খাবার 1 থেকে 1.5 ঘন্টা আগে আপনি এটা গ্রহণ করবেন, ঠিক আছে? এরপর যেই মেকানিজমটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি সেটা হচ্ছে জিপনামার আরো কিছু মেকানিজম শেয়ার করছি। আর জিপনামাটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে শুধুমাত্র যে এটা ব্লাড গ্লুকোজ কমায় তা নয়, এটা হিমোগ্লোবিন যে A1C আছে সেটাকেও কমাতে সহযোগিতা করে, ঠিক আছে? তো একজন ডায়াবেটিস রোগীর কিন্তু HbA1c-টা মাপানো খুবই জরুরি। HbA1c-টা হচ্ছে 6 মাসের একটা ডাটা। 6 মাসের একটা ডাটা। একজন ডায়াবেটিস রোগীর চিনিটা কি পরিমাণ কমলো, কিভাবে কি পরিমাণ বাড়লো, সেটা পরীক্ষার জন্য একটা পরীক্ষা আছে, সেটার নাম হচ্ছে HbA1c। তো পরীক্ষায় দেখা গিয়েছে যে এই যে জিপনামা ট্যাবলেটটা রয়েছে, এটা শুধুমাত্র চিনির পরিমাণ কমাচ্ছে তা নয়, সেটা আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টরকে কমিয়ে দিচ্ছে। এটা হয়তো অনেকেই জানেন না, সেটা হচ্ছে HbA1c। আমি এখানে নিচে লিখে দিয়েছি হিমোগ্লোবিন A1c। এটাকেও কমাতে কিন্তু জিপনামা ট্যাবলেটটা সহযোগিতা করে। এই জিপনামা ট্যাবলেটটা আসলে তৈরি হয়েছে আপনার সব এটা এই উপাদানটা পাওয়া যায় ইন্ডিয়াতে। এটা কিন্তু ম্যানুফ্যাকচারিং ইয়াতেই হচ্ছে ইন্ডিয়ার, উৎসটাই হচ্ছে। এটা খুবই ভালো একটা প্রোডাক্ট, আপনারা এটা গ্রহণ করবেন রেগুলারলি। এটা অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিও রয়েছে। খালি পেটে কিন্তু খাবেন, ভরা পেটে খেলে কিন্তু এটা কোনো কাজ হবে না। এবার ডায়াবেটিস রোগের স্পিরুলিনার মেকানিজমটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। স্পিরুলিনা কিভাবে চিনির মাত্রাটাকে কমায়। আমরা জানি যে শুধুমাত্র জিপনামা ট্যাবলেটটি, আপনারা যদি কোনো কারণে জিপনামার ট্যাবলেট আপনার কাছে অ্যাভেলেবল না থাকে, মাঝখানে অনেক সময় ধরে, দীর্ঘ সময় ধরে এটা আমাদের কাছে ছিল না, এখন আপনি কি করতে পারেন? আপনি চাইলে পাশাপাশি স্পিরুলিনা ক্যাপসুলটাও দিতে পারেন। এটাও কিভাবে আপনার সুগার লেভেলটাকে কমাচ্ছে সেটা আপনারা একটু খেয়াল করুন। এখানে আমি চিত্র দিয়ে দেখিয়েছি খুব ভালোভাবে, আপনারা একটু স্ক্রিনে মনোযোগ হন, আমাদের যে স্লাইডটা আছে সেখানে মনোযোগ হন। স্পিরুলিনাতে যেহেতু বিভিন্ন ধরনের প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড রয়েছে, আমি বাম পাশের যে স্লাইড পয়েন্টটা আছে সেটাকে আলোচনা করছি। স্পিরুলিনাতে যেহেতু বিভিন্ন ধরনের প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড রয়েছে, এটা কিন্তু এই প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড কিন্তু আপনার ইনসুলিন সিক্রেশন করার ক্ষেত্রে সহযোগিতা করে। অর্থাৎ একজন ডায়াবেটিস মানুষের যেহেতু ইনসুলিন তৈরি হয় না, সেক্ষেত্রে কিন্তু এটা ইনসুলিন সিক্রেশনের যে সম্ভাবনাটা সেটা বাড়িয়ে দেয়। স্পিরুলিনাতে রয়েছে পেপটাইড অ্যান্ড পলিপেপটাইডস, ঠিক আছে? স্পিরুলিনাতে রয়েছে পেপটাইডস অ্যান্ড পলিপেপটাইডস, ঠিক আছে? এই পেপটাইডস এবং পলিপেপটাইডস এই দুটো উপাদানের কারণে দেখা যায় যে যাদের রক্তে চিনির মাত্রাটা অত্যাধিক হারে বেড়ে গিয়েছে, তাদের এই চিনির মাত্রাটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসবে, গ্লুকোজটা কন্ট্রোল লেভেল অফ গ্লুকোজ। তাহলে একটা মেকানিজম দেখলাম, প্রথম মেকানিজমটা হচ্ছে প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিডের কারণে, যেটা ইনসুলিন সিক্রেশন বাড়িয়ে দিচ্ছে। দ্বিতীয় যে মেকানিজম সেটা হচ্ছে পেপটাইড এবং পলিপেপটাইড, এটাও কিন্তু আপনার গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোল করছে। আরেকটা যে মেকানিজম ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার
এখানে স্পিনাচটা প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, অর্থাৎ আঁশ জাতীয় উপাদান আছে। আর আঁশ জাতীয় উপাদান থাকলে যে উপকারটা আমাদের শরীরের জন্য, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য হয়, সেটা হচ্ছে এটা গ্লুকোজটাকে খুব দ্রুত অ্যাবজর্ব করে ফেলে, গ্লুকোজ অ্যাবজর্পশনে সহযোগী করে। গ্লুকোজ অ্যাবজর্পশন মানে কি? গ্লুকোজটাকে আপনার কোষের মধ্যে ঢুকিয়ে দেয়। এই তিনটা মেকানিজমে স্পিরুলিনা ক্যাপসুল কিন্তু আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহযোগিতা করে। আপনারা কি বুঝতে পেরেছেন? শুধু আমি আলোচনা করে যাচ্ছি, আপনারা কি বুঝতে পেরেছেন? সবাই একটু হাত তুলবেন, ঠিক আছে? সো এভাবেই কিন্তু আপনি ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে পারে। তো এখানে আপনার একটা কথা শেয়ার করছি। দেখা গিয়েছে দৈনিক 2 গ্রাম, ঠিক আছে, 2 গ্রাম পার ডে, ঠিক আছে, অর্থাৎ দৈনিক যদি আপনি 2 গ্রাম করে স্পিরুলিনা খেতে পারেন, 2 গ্রাম করে স্পিরুলিনা যদি আপনি খেতে পারেন, সেটা আপনার গ্লুকোজ লেভেলটাকে কমানোর ক্ষেত্রে সহযোগিতা করবে। শুধুমাত্র ফাস্টিং কন্ডিশনে না, পোস্ট প্র্যান্ডিয়াল যে গ্লুকোজটা আছে, ডায়েটিং কন্ডিশনের গ্লুকোজটাকে কমাতে আপনার সহযোগিতা করে। শুধুমাত্র আপনাকে যে জিনিসটা করতে হবে, দৈনিক আপনাকে 2 গ্রাম করে স্পিরুলিনা ক্যাপসুল গ্রহণ করতে হবে। 2 গ্রাম করে যদি আপনি ক্যাপসুল গ্রহণ করতে পারেন, এটা আপনার স্পিরুলিনা এই স্পিরুলিনা ক্যাপসুলটা আপনার গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোল রাখতে সহযোগিতা করে। তো আমি অনেকগুলো সাপ্লিমেন্টস, অনেকগুলো ব্যবস্থাপনার কথা বলেছি। এবার যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো লাস্টের দিকে, সেটা হচ্ছে ওয়ার্স্ট ফুড অফ ডায়াবেটিস। ডায়াবেটিসের জন্য খারাপ যে খাবারগুলো, যেগুলো আপনি খাবেন না, আপনারা যারা আছেন তারা একটু জেনে নেন। ফ্রাইড মিটস, ঠিক আছে, অর্থাৎ ভাজা পোড়া যে মাংসগুলো আছে সেগুলো খাবেন না। তেলে ডুবানো যে চর্বি জাতীয় যে মাংসগুলো আছে সেগুলো খাবেন না। হায়ার ফ্যাট কাট অফ মিট, ঠিক আছে, যে মাংসে প্রচুর পরিমাণে চর্বি রয়েছে, বিশেষ করে ছাগলের মাংসে প্রচুর চর্বি থাকে, গরুর মাংসে চর্বি থাকে, এগুলো একদম কোনোভাবেই খাওয়া যাবে না। পর্ক বেকন, ঠিক আছে, এটা এক ধরনের পর্ক বেকন আপনারা বিদেশি যে রান্নাগুলো আছে সেখানে ইউজ করা আছে। শুকরের যে বেকনটা, সেটা খাওয়া যাবে না, যদিও আমরা বাংলাদেশে এই ধরনের শুকরের বেকন আমরা দেখতে পাই না, সো আমরা এখান থেকে সেভ আছি। চিজ জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না, যেগুলোতে চিজ রয়েছে সেই সমস্ত খাবারগুলো খাওয়া যাবে না। ফার্মের মুরগির উপরে যে চামড়া রয়েছে সেই চামড়াটা খাওয়া যাবে না। তারপর তেলে ভাজা মাছ খাওয়া যাবে না, টোফু খাওয়া যাবে না, এই সমস্ত জিনিসগুলো কোনোভাবেই খাওয়া যাবে না। সো আলটিমেটলি এইভাবে যদি আপনি এই যে আমি আজকে যে কথাগুলো বলেছি, এগুলো যদি আপনি খেয়াল করেন, ঠিক আছে, এগুলো যদি আপনি যদি আপনার আমল করেন, ঠিক আছে, আজকে যে আমি অনেকগুলো ইনফরমেশন কিন্তু দিয়েছি, শুধুমাত্র আজকে জুম ট্রেনিংটাকে কিন্তু আমি কল্পনা করে এই স্লাইডটা আমি বানিয়েছি আপনাদের জন্য। মাশাআল্লাহ, আজকে অনেক পার্টিসিপেন্টস আমরা দেখতে পেয়েছি বিগত ট্রেনিংগুলোর তুলনায়। তো যারা যারা আজকে দেখেছেন, মনে হয় অনেকেই উপকৃত হয়েছেন, অনেকেই এই ট্রেনিংটা নিশ্চয়ই ফেসবুকে রেকর্ড করা থাকবে। হয়তো এই ফেসবুক ট্রেনিং থেকে আবার আপনার যদি কোনো কিছু যদি ধারণা যদি ক্লিয়ার না হয়ে থাকে, ফেসবুকে আবারও ট্রেনিংটা দেখার জন্য অনুরোধ রইল। এবং কোনো সময় যদি লাইভ ট্রেনিং করানোর যদি মানে অফলাইন যদি ট্রেনিং করানোর যদি কোনো ধরনের সুযোগ থাকে, আমি অফলাইনও করাবো। তো আশা করছি আপনাদের যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত আছেন, আশেপাশে যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত আছেন, ইনশাল্লাহ তাদের ডায়াবেটিস রোগটা আমরা টিএনস যে ফুড সাপ্লিমেন্টস রয়েছে সেখান থেকে আমরা অনেক বেশি উপকার পেতে পারবো। আমি যেভাবে আপনাদেরকে ডায়াবেটিস রোগটা ব্যবস্থাপনা করার কথা বলেছি, সেইভাবে যদি আপনারা সঠিকভাবে যদি মেনে চলেন, ইনশাল্লাহ আপনাদের ডায়াবেটিস রোগটা কন্ট্রোলে থাকবে। ইনসুলিন নামক যে ভয়াবহ যে বিষয়টা যখন আমরা ইনজেকশনের মাধ্যমে প্রতিনিয়ত গ্রহণ করছি, দেখতে আসলে কেমন জানি লাগে। সো এখান থেকে যদি আপনি আস্তে আস্তে সরে আসতে চান, আপনি কিন্তু চাইলে, আপনি ইনসুলিন নিচ্ছেন, আপনি কিন্তু একদিনেই চাইলে কিন্তু এখান থেকে সরে আসতে পারবেন না। আপনাকে যে জিনিসটা করতে হবে, আস্তে আস্তে সরে আসতে হবে। সো আস্তে আস্তে সরে আসার জন্যই কিন্তু আপনাকে টিএনসির যে সাপ্লিমেন্টগুলো আছে, পাশাপাশি যে আপনার ডায়েটিং রয়েছে বা আপনার যে এক্সারসাইজ আছে, এগুলো যদি আপনি নিয়মিত কন্টিনিউ রাখতে পারেন, তাহলে আমার মনে হয় ডায়াবেটিস রোগটাকে আপনারা জয় করতে পারবেন। তবে একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি, কখনো আপনারা কাউকে বলবেন না যে আপনার ডায়াবেটিস একদম ভালো হয়ে যাবে। ডায়াবেটিস কখনো ভালো হয় না, ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হয়, ঠিক আছে? হ্যাঁ, যদি আল্লাহ চায়, ঠিক আছে, এটা আল্লাহ যদি কোনো অলৌকিকভাবে যদি ঘটনা হয়ে যায়, ডায়াবেটিস একদম ভালো হয়ে যেতে পারে, ঠিক আছে? সবকিছুই কিন্তু আমাদের আল্লাহর হাতে। তবে আপনাদের যে জিনিসটা করতে হবে, প্রতিনিয়ত আপনাদেরকে সঠিক একটা ব্যবস্থাপনার মধ্যে থাকতে হবে। সঠিক যদি ব্যবস্থাপনার মধ্যে থাকেন, ইনশাল্লাহ আপনাদের ডায়াবেটিস থেকে শুরু করে যে ভয়াবহ জটিলতাগুলো আজকে দেখিয়েছি, যে ডায়াবেটিস থেকে অন্যান্য যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো ইনশাল্লাহ আর হবে না। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার যে পরবর্তী আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছে, আমাদের পরবর্তী ট্রেনিংটা হবে আগামী 23 তারিখ, একই সময়ে জুমে আপনার লাইভ হবে।
আহ, একটা স্পেশাল ইকুইপমেন্ট নিয়ে কথা বলবো, মাল্টিফাংশনাল হেড কেয়ার অ্যাপারেটাস বা অন্যান্য যে মেশিনারিজ গুলো আছে সেগুলো নিয়ে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত সবাই আমার সাথে সময় দিয়েছেন, অনেকটা সময় আমার সাথে ব্যয় করেছেন, প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা জুমে কমেন্ট করেছেন, যেই সমস্ত লিডার বৃন্দ, সিনিয়র লিডার বৃন্দ, 8 স্টার, ব্রোঞ্জ লায়ন, সিলভার লায়ন, গোল্ডেন লায়ন, স্টার গোল্ডেন লায়ন, যারা যারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেকেই অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এভাবে আপনারা আমাদের সাথে কাজ করে যান, আমাদের সাথে লেগে থাকুন, টিএনজি সিস্টেমের সাথে লেগে থাকুন। ইনশাল্লাহ ভবিষ্যৎটা আপনার জন্য হবে। বেটার টিএনস বেটার লাইফ। সবাইকে আবারও আমাদের জুম লাইভ সেশনে, পরবর্তী সেশনে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি আমার সেশনটা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বেটার টিএনস বেটার লাইফ। সবাইকে ধন্যবাদ আজকে আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, ফেসবুকে লেখা হয়। হ্যাঁ, আমি স্লাইড শেষ করে দিয়েছি তো, স্টপ শেয়ারিং দিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকে অনেক হয়েছে, 25 জন হয়েছে এখানে জুমে। আমার জুমটা নাই, আমার জুম নাই, মোবাইলে জুম করে যাইতেছি না কেন, এইটা আনইনস্টল হয়ে গেছে, আবার ইনস্টল করে দিবেন, সমস্যা এই জন্যই তো। আচ্ছা, আমরা আধা ঘন্টা রেস্ট দেওয়ার পর আচ্ছা।